প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা দেশে কিংবা প্রবাসে বসে নবীনগরের কথা আজকের আরেকটি ভার্চুয়াল আড্ডায় সংযুক্ত হয়েছেন, আমি গৌরাঙ্গ দেবনাথ অপু, এডিটর নবীনগরের কথা। বরাবরের মতো আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ 29শে জানুয়ারি 2026, নবীনগরের কথা আজকে 413 পর্ব। ইতিমধ্যে আমরা 412টি পর্ব শেষ করেছি। আজকে 413 পর্বে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বিষয় নির্ধারণ করেছি। আপনারা জানেন যে কিছুক্ষণ আগেই আসলে সিদ্ধান্তটি নিয়েছি। পূর্ব নির্ধারিত আজকে কোনো আসলে টক শো ছিল না, কিন্তু কেন জানি মনে হলো যে সমসাময়িক ঘটনার উপর যেহেতু আমরা নবীনগরের কথার ভার্চুয়াল এই আড্ডা অনুষ্ঠানগুলো করে থাকি, সে কারণে আজকে যে ঘটনাটি ঘটেছে সেটি নিয়েও হঠাৎ করেই আজকের এই টক শোটি করবার মনস্থির করিয়েছে। আজকের বিষয় হচ্ছে যে আসন্ন ত্রয়োদশ যে সংসদ নির্বাচন হতে যাচ্ছে, এবারের নির্বাচনে সাংবাদিক যে পরিচয়পত্র বা সাংবাদিক কার্ড পাওয়া নিয়ে কেন এত আলোচনা, কেন এত জটিলতা। সর্বশেষ যে খবরটি আমরা জানতে পেরেছি যে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সহ কয়েকটি সাংবাদিক সংগঠন আজকে নির্বাচন কমিশনে গিয়েছেন এবং সেখানে এই যে অনলাইনের মাধ্যমে আবেদনের করে যে সাংবাদিক কার্ড পাওয়ার যে বিষয়টিকে অনেকে জটিলতা বলছেন, সেটি থেকে ম্যানুয়ালি অর্থাৎ আগের সিস্টেমে আবেদন করে যেভাবে পাওয়া যেত সেটিতেই ফিরে যাওয়ার তারা আগামী রোববার পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলেন এবং বলেছিলেন যে রোববারের মধ্যে যদি এই অনলাইনের যেই জটিলতার সিস্টেমটি তাদের ভাষ্য অনুযায়ী সেটি পরিবর্তন না হলে তারা পরবর্তী কর্মসূচি দেবেন। এবং আমরা সন্ধ্যার পরেই জানতে পারলাম গণমাধ্যমের কল্যাণে, সেটি হচ্ছে যে সন্ধ্যার মধ্যেই নির্বাচন কমিশন ঢাকা সাংবাদিক ইউনিয়ন সহ যে অন্যান্য সংগঠনের নেতারা সেখানে গিয়েছিলেন, তাদের দাবি দাওয়াগুলো মেনে নিয়েছে। আমরা সে কারণেই বলেছি আসলে এটি কি লাভ হলো না ক্ষতি হলো, সেই বিষয়গুলো নিয়ে আমরা খোলামেলা আলোচনা করব এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বেশ কয়েকজন। দেখতে পাচ্ছি যে যুক্ত হয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম শহীদ ভাই, যিনি মূলত আজকের এই নির্বাচন কমিশনে যে মিটিংটি হয়েছে সাংবাদিক নেতাদের সঙ্গে চিফ ইলেকশন কমিশনারের, সেটিতে তিনি একটি বড় ভূমিকা রেখেছেন এবং এই আল্টিমেটাম কিংবা একটি যে নির্ধারিত সময় বেঁধে দেওয়া আগামী রোববারের মধ্যে যদি এই অনলাইনের আবেদনের বিষয়টি, যেটিকে জটিলতা বলা হচ্ছিল, সেটি যদি পরিবর্তন না করে আগের ইয়েতে ফিরে না যাওয়া হয় তাহলে পরবর্তীতে তারা কর্মসূচি ঘোষণা করেছিলেন। সেই শহীদ ভাই যুক্ত হয়েছেন, আমরা সরাসরি তার কাছ থেকে পুরো ঘটনাটা জেনে নেব। এছাড়া আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়ার যিনি হেড অফ নিউজ অর্থাৎ নিউজ এডিটর শ্রদ্ধেয় গাউস রহমান পিয়াস ভাই, এবং নবীনগর থেকে যুক্ত হয়েছেন এনআরসি নবীনগর রিপোর্টার্স ক্লাবের প্রেসিডেন্ট শাহিন রেজা টিটু। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সরাসরি আসতে চাই ঢাকায় আমাদের সাংবাদিক ইউনিয়ন, যেটি ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রেসিডেন্ট জনাব শহীদুল ইসলাম শহীদ ভাই। শহীদ ভাই যদিও অন দা ওয়ে গাড়িতে আছেন, একটু আমরা ফেসটা দেখেছিলাম, আমি বিশ্বাস করি তিনি আমাদের কথা শুনছেন। শহীদ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? শহীদ ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? শহীদ ভাই, আপনি বোধহয় আনমিউট আছেন একটু। সম্ভবত তিনি আবার আবার ঢুকে গেছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই ধরনের ভার্চুয়াল আড্ডায় একটু নেটওয়ার্কের সমস্যা হয়। হ্যাঁ, তিনি আবার ঢুকেছেন। আচ্ছা, তিনি ঢুকতে ঢুকতে আমাদের যেহেতু কালের কণ্ঠের নিউজ এডিটর মাল্টিমিডিয়া আমাদের গাউস রহমান পিয়াস ভাই ঢুকেছেন। পিয়াস ভাই খুব ব্যস্ততার মধ্যে তিনি অফিসে আছেন। আমার মনে হয় যে কোনো সময় তিনি হয়তো তার জায়গায় চলে যাবেন। আমরা তাকে হারাতে চাচ্ছি না, এই কারণে শহীদ ভাই প্রথম শুরুটা করতে পারলে ভালো ছিল। শহীদ ভাই ঢুকতে পারেননি। গাউস রহমান পিয়াস, পিয়াস ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? পিয়াস ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি পিয়াস ভাই, যেই প্রশ্নটি আসলে আজকে উঠেছে সেটি হচ্ছে, আমি আজকের বিষয়বস্তু হচ্ছে যে সংসদ নির্বাচনে সাংবাদিক কার্ড পাওয়া নিয়ে যে অনলাইনে আবেদন করবার যে বিষয়টি, সেটি অনেকেই বলছেন জটিলতা, যে কারণে আজকে সন্ধ্যাবেলায় আমরা যখন জানতে পারলাম যে 6080 উপরে দরখাস্ত করেছে অনলাইনে, কিন্তু মাত্র 44টি আবেদন গ্রহণ করা হয়েছে।
সেই জায়গা থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম এবং আরেকজন যারা নির্বাচনটি কাভার করেন, সেই নির্বাচন কাভার যে বিটে করেন, তাদের যে সভাপতি আমাদের নামটা সম্ভবত জামিল ভাই, তিনি চলে আসছেন আমাদের শহীদ ভাই। আমরা শহীদ ভাইয়ের কাছ থেকে একটু জেনে নিই, তাহলে আপনার বলতে সুবিধা হবে। জি শহীদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের প্রশ্নটি ছিল যে অনলাইনে সাংবাদিক কার্ড পেতে যে জটিলতার বিষয়টি সৃষ্টি হয়েছিল, সেটি আপনারা যে আলটিমেটাম দিয়েছিলেন, সেই আলটিমেটাম রোববার পর্যন্ত যেতে হয়নি। কথা কি শোনা যাচ্ছে আমার? আমি অন দা ওয়ে। একদম, জি একদম পরিষ্কার। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এটা কি লাভ হলো না ক্ষতি হলো, একটু যদি বলেন প্লিজ। দেখুন, আমি আসলে লাভ ক্ষতির হিসাবটা একটু পরে করি। সেটি হচ্ছে যে আমাদের নির্বাচন কমিশন থেকে সাংবাদিকদের নির্বাচনের দিনে দায়িত্ব পালন করবার জন্য যে কার্ডটি প্রোভাইড করে থাকেন সাংবাদিকদের জন্য, এক ধরনের কার্ড এবং গাড়ির জন্য স্টিকার। তো এবারের যে নিয়মটি করেছিলেন এটি আমি বলবো যে আমাদের সাংবাদিকদের সুবিধার জন্য এই যে নতুন নিয়মটি তারা করেছিলেন যে অনলাইনের মাধ্যমে তথ্যগুলো দিয়ে কার্ডগুলো সংগ্রহ করা। তো এই কাজটি যদি আরেকটু আগে করে কিছুদিন ট্রায়াল দেয়া যেত, তো তাহলে আমাদের মনে হয় বিষয়টি আমাদের জন্য সহজ হতো। কারণ যেই সফটওয়্যারটি তারা ডেভেলপ করেছেন, তো সেখান থেকে তথ্যগুলো দেওয়ার পরে যে একটা ওটিপি নিয়েও ঝামেলা হচ্ছিল, যার কারণে সাংবাদিকরা এই ওয়েবসাইটে ভালো করে ঢুকে তাদের তথ্য দিয়ে কার্ডগুলো পাওয়া একটু অনিশ্চিত হয়ে গিয়েছিল, একটু জটিল হয়ে গিয়েছিল। যার কারণে সাংবাদিকদের পক্ষ থেকে এই আবেদনটি আসে যে এই জটিলতা যদি কন্টিনিউ করে তাহলে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে কার্ড সংগ্রহ করতে পারবো না এবং নির্বাচনের দায়িত্ব পালন আমাদের জন্য কঠিন হয়ে যাবে। তখন আপনারা জানেন যে নির্বাচন কমিশনের বিট যারা কভার করেন তাদের একটি সংগঠন রয়েছে। সেই সংগঠনের উদ্যোগে আজকে একটি সভার আয়োজন করেছিল নির্বাচন কমিশনের সাথে, এই জটিলতাটা কিভাবে সলভ করা যায়। তো যখন আমাদেরকে এই বিষয়টি নিয়ে তার আমন্ত্রণ জানালো, তো আমরা গিয়েছিলাম আজকে ইলেকশন কমিশনের সাথে বৈঠক করবার জন্য যে এই জটিলতাটি সমাধান করবার কি উপায় আছে। তো তখন তারা বললো যে আপনাদের পরামর্শের উপরে আমরা সিদ্ধান্ত নেব যে আপনারা কি চাইতেছেন এখন। তখন আমরা বললাম যে যেই সিস্টেমটি আপনারা ডেভেলপ করেছেন এটিকে যদি আরেকটু ট্রায়াল দেওয়া যেত, এখানে আরেকটু সময় হাতে থাকতো, আর আমাদের যেই সফটওয়্যারটি আপনারা ডেভেলপ করেছেন এখানে কার্ড দেওয়ার জন্য, সেটি আসলে ইউজ ফ্রেন্ডলি না হওয়ার কারণে আমাদের সাংবাদিকরা সেখানে ঢুকে নিজের তথ্য দিয়ে তারপরে কার্ডটি সংগ্রহ করা তাদের জন্য একটু জটিল হয়ে যায়। তখন এটি তারা বিষয়টিকে নিয়ে তারা বললেন যে আমরা যেহেতু আপনাদের কথাগুলো শুনলাম, আমাদের কমিটিতে আরো 4 জন আছে, তাদের সাথে আমাদের ইলেকশন কমিশনের চিফ তিনি ছিলেন এবং এই ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত পরিচালক এই দুজনে ছিলেন আজকে আমাদের সাথে মিটিং এ। তখন বললেন যে আমাদের ফুল কমিটির সাথে আমরা একটি বসে এই ব্যাপারে সিদ্ধান্ত নেব, আপনাদের সমস্যাগুলো আমরা শুনলাম। তখন আমরা রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়ে এসেছিলাম তাদেরকে। আমরা বলেছিলাম যে দেখুন, যদি যেহেতু নির্বাচন 12 তারিখে, এর ভিতরে আপনারা যদি রোববারের মধ্যে সমস্যাটি সমাধান করতে না পারেন, এরপরে আপনারা কার্ড দেওয়ার ক্ষেত্রে আপনাদের কয়েক হাজার কার্ড প্রোভাইড করতে হবে সাংবাদিকদেরকে, এটা একটু জটিল হয়ে যাবে যদি আপনারা এই সময়ের মধ্যে এই সিদ্ধান্তটি নিতে না পারেন। পরে বললো যে আমাদের হয়তো রোববার পর্যন্ত যাওয়া লাগবে না, তার আগে একটা সিদ্ধান্ত নেব। এরপরে আমরা যখন ওনাদের ওইখান থেকে চলে আসলাম, পরে জানলাম যে ওনারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে অতীতের ন্যায় আগে যেভাবে কার্ডগুলো প্রোভাইড করা হতো ঠিক সেভাবে কার্ডগুলো প্রোভাইড করবেন তারা এবার ম্যানুয়ালি। তো আমার মনে হয় যে লাভ লসের যদি হিসেব করতে বলেন আমাকে, তাহলে আমি বলবো যে যেহেতু দুনিয়াটা ভার্চুয়াল হয়ে গেছে, আসলে আমরা এখন অনলাইন বেসড সব কাজেই করি, সুতরাং ভার্চুয়াল হলে অনলাইনের ভিতর মানে অনলাইনের মাধ্যমে যদি আমরা কার্ডগুলো পেতাম এবং সেটা যদি ফ্রেন্ডলি ইউজড হতো, তাহলে আমরা এটা আমাদের জন্য লাভজনক ছিল। কিন্তু এখন যেহেতু সময় আমাদের হাতে কম, এই জটিলতায় পড়লে আমরা কার্ডগুলো পাবো না। আমাদের সাংবাদিকরা আসলে সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য যেহেতু কার্ড ছাড়া পারবে না, তো সেহেতু কার্ডটা যাতে সঠিক সময়ের মধ্যে তাদের হাতে পায়, এই জন্য এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে মূলত।
অনেক ধন্যবাদ। আমি একটু যদি আপনাকে একটি ছোট্ট প্রশ্ন করি, আমরা গাউস রহমান পিয়াসের কাছে যেতে চাই। সেটি হচ্ছে যে আপনি বলছিলেন যে সময় স্বল্পতার কারণেই মূলত আপনারা এই ম্যানুয়াল পরিবর্তন করে আগের জায়গায় আপনারা ফিরেছেন। বাট আপনি এই অনলাইন সিস্টেমটাকে নিশ্চয়ই স্বাগত জানাবেন যে বর্তমান ভার্চুয়াল দুনিয়ায় আসলে অনলাইনে আমি নিজেও আবেদন করেছিলাম এবং নিঃসন্দেহে এই কথাটি আমরা বলেছি দাদা, এই কথাটি আমরা তাদেরকে বলেছি যে না, এটা আমাদের জন্যই সুবিধাজনক হতো যদি আপনারা এটা একটা ট্রায়াল করতে পারতেন আমাদেরকে নিয়ে। এবং এই সিদ্ধান্তটা যখন নিলেন তখন যারা মূল স্টেক হোল্ডার আছে এখানে, সাংবাদিক সংগঠনগুলো, এখানে ইসিবির যারা কভার করেন, এরপরে সাংবাদিক সংগঠনগুলো আছে, তাদের নেতৃবৃন্দদের সাথে বসলে যদি আগে এক দুইবার এটা নিয়ে একটা সিটিং হলে আমাদের কিছু ইনপুট আমরা দিতে পারতাম যে কিভাবে এটি সহজ করা যায়, তাহলে ভালো হতো এবং সেটা ইউজ টু করা যেত। তো সেই জায়গায় যেহেতু এই কাজটি করা হয় নাই, তারপরে যে তথ্যগুলো চেয়েছে সেই তথ্যগুলোর সবগুলো তথ্য দেওয়ার ক্ষেত্রে কিছুটা জটিলতা তৈরি হয়। যারা এটি নিয়ে মানে চেষ্টা করেছেন তাদের পক্ষ থেকে আমাদের এই মানে এই সমস্যাগুলো আমরা জেনেছি। আমি নিজে যদিও এটা করে চেষ্টা করি নাই, তো তাদের এই আপত্তির ভিত্তিতে আমরা আজকে মিটিংটি বসেছিলাম এবং যারা যারা এটা চেষ্টা করেছেন তারাও বক্তব্য রেখেছেন ওইখানে, যার কারণে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছেন যে না, এবারের মতো তাহলে আমরা এটাই করি। আমরা বলেছি আগামীর জন্য আমার মনে হয় অনলাইনটাই ভালো হবে, সেখানে আরো কিভাবে সহজ করা যায় এটা সাংবাদিকদের কার্ড পাওয়ার ক্ষেত্রে, সেই বিষয়টি আপনারা দেখবেন। তারা বলেছে যে ঠিক আছে, আমরা আগামীর জন্য হয়তো এটা যারা করবেন তারা এই বিষয়টি মাথায় রাখবেন। সুতরাং আপনাদের আপত্তির কারণে আমরা এই আপনাদের দাবিটা আমরা বিবেচনায় নেব। সুতরাং সেই দাবিটা বিবেচনায় নিয়েই ওনারা এই সিদ্ধান্ত নিয়েছেন। একটি প্রশ্ন অনেকে আমাকে সন্ধ্যার পর করছিলেন আর কি, আপনাদের আন্দোলন কিংবা আলটিমেটামের পরিপ্রেক্ষিতে যেহেতু নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছেন যে তারা আগের সিস্টেমে ফিরে যাবে, কিন্তু অনেকেই আমাকে বলছিলেন টেলিফোন করে আজকে টকশোটি করবার জন্য এবং যে দাদা আমরা যারা অলরেডি আবেদন করে ফেলেছি অনলাইনে, আমাদেরকে কি আবার নতুন করে আগের মতো ম্যানুয়ালি করতে হবে, নাকি অনলাইনে যারা আবেদন, যেটি আপনারা বলছিলেন যে 6080 জনের মতো আবেদন করেছেন, এর মধ্যে মাত্র 42 কি 44টি কার্ড ইস্যু হয়েছে, সেক্ষেত্রে যারা অনলাইনে 6080 জন আবেদনটি করেছেন তাদেরকে কি নতুন করে আবার আবেদন করতে হবে আগের ম্যানুয়ালে, নাকি আসলে তারা পেয়ে যাবেন কার্ড? এই বিষয়টি যদি একটু ক্লিয়ার করেন। তো এই বিষয়টি নিয়ে আমরা তাদের সাথে আলোচনা করিনি আসলে। তো আমাদের যেহেতু এই দাবিটি ছিল, তো এখন সেখান থেকে হয়তো আরেকটি নির্দেশনা আসবে যে যারা অনলাইনে কার্ডটি পেয়েছেন তাদের হয়তো কার্ডটি আবার সেকেন্ড টাইম নেওয়া নাও লাগতে পারে, অথবা তারা যদি বলে যে না ঠিক আছে আমরা যেহেতু ম্যানুয়ালি দেবো, সবাইকে আমরা ম্যানুয়ালি দিয়ে দেবো, তো সেটিও হতে পারে। আমি সেই বিষয়টি আগামীকালকে হয়তো জানতে পারবো। আজকে আমি এই বিষয়টি নিশ্চিত করে বলতে পারতেছি না এই মুহূর্তে আপনাদের সামনে। ওকে, তাহলে আমরা একটু অপেক্ষা করব যে আসলে যারা আবেদনটি করেছেন অনলাইনে তারা কি আসলে আবার নতুন করে আবেদন করতে হবে কিনা, সেটি হয়তো আগামীকাল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবে আপনি এবং যেটি নির্বাচন কাভার করছেন সেই সংগঠনের যারা সংশ্লিষ্টরা আছেন তারা নিশ্চয়ই সেটি কাজকে, আপনি আর কিছুটা সময় একটু থাকবেন। আমরা একটু আসতে চাই কালের কণ্ঠের মাল্টিমিডিয়ার যিনি হেড অফ নিউজ, অর্থাৎ আমাদের নিউজ এডিটর গাউস রহমান পিয়াস আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। পিয়াস দা, যদি এই সম্পর্কে আপনার কিছু বলার থাকে কিংবা আপনার যদি এর সঙ্গে আর কোনো যোগ করার থাকে, আমরা কি ম্যানুয়ালে যে এটি গিয়েছি, যদিও প্রশ্নটি আমার ছিল যে এটি লাভ হলো না ক্ষতি হলো, কিন্তু আমাদের শহীদ ভাই কিন্তু বলেছেন যে আসলে সিস্টেমটি খুবই চমৎকার ছিল এবং এটি হওয়া উচিত, সময় স্বল্পতার কারণে আমাদেরকে আবারও আগের জায়গায় ফিরে যেতে হয়েছে। আপনি কি বলবেন? না, আমার কাছে অবাক লাগছে যে সিস্টেমটাকে জটিল বলা হচ্ছে। কারা সিস্টেমটাকে জটিল বলছে? কারণ ইতিমধ্যে 6000-এরও বেশি আবেদন জমা পড়েছে। 2 দিনের মধ্যে যদি 6000 আবেদন জমা পড়ে থাকতে পারে, তার মানে হলো আবেদন করায় কোনো সমস্যা ছিল না, ইউজার ইন্টারফেস যথেষ্ট সহজ ছিল। আচ্ছা, তারপরে হলো যে হ্যাঁ, পেন্ডিং, বেশিরভাগই পেন্ডিং 40-50টার মতো দেওয়া হয়েছে। আমার যেটা অনুমান যে আবেদন ঠিকই আছে, আবেদন পদ্ধতি, তাদের যে ওখান থেকে যে এটাকে ছাড় দেয়া, যে প্রতিটাকে চেক করে যেটা অ্যাপ্রুভাল দেয়া, ওখানটায় মনে হয় জটিলতা। তো সেই জায়গাটায় আমরা প্রকৃত জায়গাটা নোট করতে পারলাম কিনা, যে যেখানে সমস্যাটা সেখানে আলোকপাত না করে অন্য জায়গায় আমরা
দৃষ্টিটা ফোকাস করলাম কিনা, এবং তার ফলে একটা ভালো উদ্যোগ মানে মাঝপথে থেমে গেল কিনা, ভন্ডুল হয়ে গেল কিনা, এটা আমার প্রশ্ন আর কি। কারণ আমি আমার কলিগদের নিয়ে আমি কাজ করছিলাম, আমি সরাসরি কয়েকজনকে অ্যাপ্লাই করতে দেখেছি, তারা কোনো সমস্যা পড়ে নাই। এবং আমরা নিজেরা লিস্ট তৈরি করেছি অফিস থেকে, এবং ঢাকার বাইরে আমাদের যে সাংবাদিকরা আছেন তারা, তাদের কারো তরফেই কোনো ধরনের মানে যে আমরা পারছি না বা এরকম জটিলতা মনে হয় তাদেরকে আপত্তি করে নাই। দু এক জায়গায় তারা বলছে আমরা কি দেবো, আমরা বলে দিয়েছি যে এভাবে এভাবে করেন। তো এটা নতুন যে কোনো কিছুই একটা ইয়ের মধ্য দিয়ে যেতে হয়, তো সেটা আমরা অতিক্রম করে গেছি, আমরা অ্যাপ্লাই করতে পারছিলাম। তো সেখানে কেন বলা হচ্ছে এটা সিস্টেমটা জটিল, এটা আমার কাছে দুর্বোধ্য মনে হয়েছে। এটির একটি ছোট্ট উত্তর এসছে। শহীদ ভাই যেটি বলছিলেন যে মাত্র সময় স্বল্পতার কারণে হয়তোবা এত চমৎকার একটি সিস্টেমকে। না না, এটা সময় স্বল্পতা কেন? তারা তো ধরেন ইসি তো তারা তারা দেখছেন, তারা অ্যাপ্রুভাল দিয়ে দেবেন, জমা হয়ে গেলে দিয়ে দেবেন। এটা সিস্টেমে যখন অ্যাপ্রুভাল দিতে হয়, ধরেন আপনি সিস্টেমে ঢুকবেন, সিস্টেমে ঢুকে আপনি লিস্ট দেখবেন, লিস্টে নাম্বার আছে, নাম্বার মিলাবেন, যে অফিস থেকে যে লিস্টে অ্যাপ্রুভ দিয়েছে সম্পাদক সাহেব, যে নাম্বারটা আছে সেই নাম্বারে নামটা আছে কিনা তারা চেক করে 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 তারা ছেড়ে দেবেন। তো জটিলতা ছিল ইসি আপত্তি করতে পারতো, আমরা পারছি না, কিন্তু আমরা কেন সাংবাদিকরা আগ বাড়িয়ে গিয়ে আপত্তি করে এটা অফ করলাম? ইসি তাদেরকে সময় দিতেন, তারা পারে কিনা দেখতেন। নির্বাচন তো 12 তারিখ, তাই না? শহীদ ভাই যদি যদি এর কোনো উত্তর আপনার কাছে থাকে। না ভাই, যেটি বললেন যে 6,000-এর মতো আবেদন ইতিমধ্যেই জমা হয়েছে, সেখান থেকে 42টি দিয়েছে। তো এখন জি। সেক্ষেত্রে এরা এই তথ্যগুলো যাচাই বাছাই করে এই কার্ডগুলো সরবরাহ করতে পারবেন কিনা এটি নিয়েও একটি প্রশ্ন দেখা দিয়েছিল। সুতরাং সেখানে আমাদের এক পক্ষের কাছ থেকে যখন এই দাবিগুলো এসেছিল যে আমাদের এবারের জন্য অন্তত ম্যানুয়ালি দেয়া হোক, তো এখানে কেউ কেউ বলেছিলেন যে এখানে জটিলতা কিছু আছে, কিন্তু এই জটিলতা ওভারকাম করা সম্ভব, কিন্তু সেটা সময় কাভার করবে কিনা এটা নিয়ে প্রশ্ন আসছিল, যে আপনারা এই তথ্যগুলো যখন আসবে সারা দেশ থেকে, সেই তথ্য যাচাই বাছাই করে এরপরে যাদেরকে কার্ড দেবে সেটা দিয়ে পারবেন কিনা। তখন তাদের কাছ থেকে কোনো জবাব আসেনি। তারপরে আমাদের এই পক্ষ থেকে, সাংবাদিকদের পক্ষ থেকে যখন দাবি আসলো যে এবারের মতো, অন্তত এবারের মতো ম্যানুয়াল সিস্টেমটা রাখা হোক, তখন তারা বললো ঠিক আছে, আমরা এটা বিবেচনা করব। তখন তারা যদি বলতেন এটা নিয়ে, তারা আমাদের পক্ষ থেকে যখন, সাংবাদিকদের পক্ষ থেকে যখন দাবিটা আসলো, তখন ইসির পক্ষ থেকে যদি তারা এটিকে সহজ করে সেখানে উপস্থাপন করে এটা স্যাটিসফাই করতে পারতেন সাংবাদিকদের, তাহলে হয়তো আমরা তাদের কথায় আশ্বস্ত হতে পারতাম, কিন্তু তারা সেটি করেন নাই। যার কারণে তারা তাদের জায়গা থেকে আমার মনে হয় যে তারা বেরিয়ে আসছেন, তারা ম্যানুয়ালি দেওয়ার চিন্তা করেছেন। তো এই সিস্টেমটি আমার কাছে, আমি আবারও বলি, সেক্ষেত্রে জি, এই যে আমি আবারও বলি যে সিস্টেমটি আমার কাছে খারাপ মনে হয়নি, সিস্টেমটি ভালো মনে হয়েছে। কিন্তু আমরা যেহেতু ইউজ টু না, যার কারণে অনেকে এটিকে একটু জটিল মনে করেছে, আমি যেটা বুঝতে পেরেছি। তারপরেও যেহেতু এই সময়ের ভিতরে ট্রায়াল দিয়ে তাদেরকে এই তথ্য দেওয়ার ক্ষেত্রে অনেকে কিছু সব তথ্য তাদের কাছে হয়তো কেউ কেউ মনে করছেন যে এই সব তথ্যগুলো তারা দিতে পারবেন না, তাদের কাছ থেকে আপত্তিটি এসছে। আমি ওইখানে ইন্টারনালি যখন তাদের সাথে আলাপ করেছিলাম মিটিং এ, তখন আমি বলেছিলাম যে দেখেন, এটা যদি জটিলতা বেশি বাড়ে তাহলে আপনারা এটাকে ম্যানুয়ালি এবারের জন্য অন্তত এটা অ্যালাউ করতে পারেন। তো তখন তারা বলছে ঠিক আছে, আমরা এটা নিয়ে ভাববো। এরপরে তারা এই সিদ্ধান্তটি দিয়েছেন। তো এখন সেখানে আমার মনে হয় না যে এই অনলাইন থেকে বের হয়ে এসে ম্যানুয়ালি দিলে এটা আমাদের আগের যে আমরা যে জটিলতাটি মনে করেছি, হয়েছে কি, আমাদের যে যে কাজে আমরা অভ্যস্ত, আগে তো আমরা অনলাইনে, দেখেন এখন ব্যাংকিং আমরা অনলাইনে করি, এটা আমাদের ইউজ টু হওয়ার আগে এটা আমরা বুঝতেই পারতাম না, প্রথম দিকে আমাদের কাছে অনেক জটিল মনে হয়েছে। এখন আমরা অনলাইন ব্যাংকিং করি, তো এখন অনেক সহজ মনে হয়, ব্যাংকে যেতে হয় না, বাসায় বসে অনলাইন ব্যাংকিং করি। এই টেকনিক্যাল দিকগুলো যখন আমরা জেনে যাব তখন আমাদের কাছে সহজ মনে হবে, যার কারণে আমাদের কিছু ভাইদের কাছে এটা জটিল মনে হয়েছে। ভাই আমি যেটা বলছিলাম, আমি মনে হয় আমার যেখানে কনফিউশন ছিল, আমি আমার উত্তর আপনার কথার মধ্য দিয়ে পেয়ে গেছি। সেই উত্তরটা হলো, আমি যেভাবে বুঝতে পারছি যে
যে সিস্টেমের মধ্য দিয়ে ইসি যাচ্ছিল, যে এক ধরনের ভেরিফিকেশন, তো আমাদের সাংবাদিক নেতাদের মধ্য থেকেই হয়তো কেউ কেউ তারা সেই ভেরিফিকেশনের প্রসেসটা দিয়ে তারা হয়তো উতরাতে পারতেন না। আমার কথা বেয়াদবি নেবেন না। কারণ এখানে আমরা জানি যে আমাদের সাংবাদিকদের তালিকাটা অনেক বড় হয়ে গেছে, এবং অনেকেরই ধরেন অফিসিয়াল ডকুমেন্টেশন থেকে শুরু করে যেগুলো তারা চাচ্ছিল, হয়তো তাদের কারো কারো ক্ষেত্রে হয়তো তারা দিতে পারছিলেন না বলে তারা মাঝখান থেকে এটা বাধাগ্রস্ত করেছেন এবং ব্যাহত করেছেন বা ভন্ডুল করে দিয়েছেন। যাই হোক, আমি আমার কলিগদের পক্ষ থেকে আমি দুঃখ মানে আহত বোধ করছি যে আমরা আসলে একটা প্রসেসের মধ্য দিয়ে গত কদিন ধরে যাচ্ছিলাম, সেখান থেকে মাঝখান থেকে জিনিসটা অফ হয়ে গেল। তো আমি জানি না এটা এখনো আবার পুনরুদ্ধার করা বা পুনরায় চালু করা সম্ভব কিনা। আমার দাবি থাকবে যে ইসি তাদের মানে আপনাদের যারা চাপ দিচ্ছিলেন তাদের দিয়ে চাপের মুখে বন্ধ করে দিয়েছে। আমার দাবি থাকবে যে তারা সেখান থেকে সরে এসে তার আগের সিস্টেমে ফিরে যাবেন, এটা আমার দাবি থাকলো। পিয়াস ভাই, এটি কি ধরেন আমি যে প্রশ্নটা একটু আগে করছিলাম শহীদ ভাইকে, যে যারা ইতিমধ্যে 6080 জন কিংবা সন্ধ্যার পর হয়তো সেই সংখ্যাটা আরো বেড়েছে, এই যারা অনলাইন আবেদনটি করেছেন তাদের অনলাইন যেভাবে 40 না 44টি কার্ড ইতিমধ্যে তারা পেয়েও গেছেন, তাদের বেলায় কি সেটি অব্যাহত চাচ্ছেন? আবার যারা ম্যানুয়ালি যেতে চাচ্ছেন তারা কি ম্যানুয়ালি যাওয়ার জন্য আপনি সেটা চাচ্ছেন কিনা, অর্থাৎ দুটোই কি একসঙ্গে থাকা উচিত বলে আপনি মনে করেন কিনা পিয়াস দা? আমি এই জায়গাটায় আমি আসলে উত্তর দিতেই চাই না, কারণ এখানে এটা একদমই অর্থহীন। আপনার সিস্টেম হয় অনলাইন থাকবে বা তো অফলাইন থাকবে, কারণ এখানে মাঝখান থেকে যেটা হয়েছে আমরা নিজেদের ক্ষতি করেছি। তার মানে আপনি চাচ্ছেন যে যে অনলাইন সিস্টেমটা চালু হয়েছিল, যেটি আজকে সন্ধ্যায় আবার সেটাই হোক আগের জায়গায় চলে গেছে, আপনি চাচ্ছেন যে নতুন যে সিস্টেম সেটি অনলাইনে যেন কার্ডগুলি দেওয়া হয়। আমরা শেষবারের মতো শহীদের কাছে আমি বের হবো প্লিজ, ভালো থাকবেন। আপনি 10 সেকেন্ড শুনে যান শহীদ ভাই, আপনার শেষ। আচ্ছা ঠিক আছে, আমরা আমি ভাইয়ের সাথে পিয়াস ভাইয়ের সাথে আমি একমত। কারণ হচ্ছে যে আমি যেটা বলি যে আমাদের জন্য এটা তো সহজ হতো, এই অনলাইনটা আমাদের সবার জন্য সহজ, এবং ডকুমেন্টেশনের জন্য অফিসিয়ালি এই আমাদের তো আলটিমেটলি এই অনলাইন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে আগামীতে। আমরা ম্যানুয়াল আর কতদিন থাকবো? সুতরাং আমরা একদম। তাদের কাছে বলেছিলাম যে এটা যদি আরো 1 মাস আগে থেকে এই ট্রায়ালটা শুরু হতো তাহলে এই আপত্তিটা আসতো না হয়তোবা। তো এখন 1 মাস যেহেতু না হোক, আমাদের অন্তত সপ্তাহ 10 দিন আগে থেকে, 10 দিন আগে থেকে সেটাই। হলেও আমার মনে হয় এই চাপটা, আপনারা যে চাপটা অনুভব করেছেন কিংবা সারা দেশ থেকে সাংবাদিক কিংবা সাংবাদিক নেতারা আপনাদের সঙ্গে যোগাযোগ করেছেন, সম্ভবত এই বিষয়টাই যে আসলে সময় স্বল্পতায় অনেকেই ভেবেছে। একবার বলা হয়েছে 3 তারিখের মধ্যে আবেদনপত্রগুলো জমা দিতে হবে, আবার সেটি শুনলাম যে না, এটি 30 তারিখের মধ্যে, দ্যাট মিন আগামী কালের মধ্যে। যে কারণে হয়তোবা অনেক সাংবাদিক নেতারা আপনাদের কাছে এই কাজটি পিএস দা বোধহয় আবার আছেন। তো যাই হোক, আমরা আবার আপনাদের কথা শুনবো। একটু আমরা ঢাকা থেকে একটু বের হতে চাই, আমরা একটু আসতে চাই কুমিল্লার দিকে, একটু আসতে চাই। কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন মাছরাঙ্গা টেলিভিশনের আমাদের জাহাঙ্গীর আলম ইমরুল। ইমরুল, বিষয়টিকে যদি একটু ঝালাপালাই করতে চান, যে দুটো বিষয় এখানে এসছেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমাদের শহীদুল ইসলাম শহীদ ভাই, যিনি আজকে নির্বাচন কমিশনে গিয়েছিলেন এবং সিইসির সঙ্গে দেখা করে তারা যে নির্বাচন কাভার করা যে সংগঠনটি, তাদের সভাপতি সেখানে ছিলেন জামিল ভাই সম্ভবত, তিনিও আজকে আমার এই টকশোতে যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু তিনি হঠাৎ করে একটা কাজে ব্যস্ত হয়ে পড়ায় তিনি আসতে পারেননি। তো এখন যেহেতু এটি অনলাইনে আবেদন করবার চমৎকার সিস্টেম, যেটিতে আমি নিজেও করেছি, যদি আমি পেন্ডিং অবস্থায় এখন পর্যন্ত আছি, তো সেটি থেকে আবার ইউটার্ন করে পুরনো সিস্টেমে আবার আমাদের আবেদন করে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে আগের মতো করে সাংবাদিক কার্ড নেওয়ার বিধানটি আবার পুনর্বহাল করা হয়েছে। এটি ভালো হলো না মন্দ হলো, লাভ হলো না ক্ষতি হলো, সবকিছু মিলিয়ে যদি আপনি আপনার অবজারভেশন তুলে ধরেন। জাহাঙ্গীর আলম ইমরুল, মাছরাঙ্গা টিভি, কুমিল্লা। ধন্যবাদ গৌরাঙ্গদা, আর সালাম জানাচ্ছি প্রত্যেককে। আসসালামু আলাইকুম। পিয়াস মামা থাকলে একটু ভালোই তো, পিয়াস মামার কথাগুলোর জবাব আমার দেওয়া দরকার ছিল। উনি যেই হাউস থেকে বলছেন, ওনার মানের এই হাউসগুলো তো প্রত্যেকটা তো এই মানের হয় না। পিয়াসদা তোমার কথা শুনছে, উনি ওই যে মানে স্ক্রিনে নাই কিন্তু কথা শুনছে। আচ্ছা, অর্থাৎ আমি মান বললাম এই কারণে যে আসলে তো আপনি দেখেন আজকে জমি খারিজ করতে গেলে
পরিবারের জন্ম নিবন্ধন লাগে, মানে ইয়া লাগে, এই পারিবারিক সনদ লাগে। পারিবারিক সনদ নিতে গেলে জন্ম নিবন্ধন লাগে, জন্ম নিবন্ধন করতে গেলে ভোটার আইডি লাগে, ভোটার আইডি দিতে গেলে আবার বাবা মার ভোটার আইডি প্লাস জন্ম নিবন্ধন। যদি এত জটিলটা যদি 2 দিনে সম্ভব হয়, সাংবাদিকতা এটা একেবারেই কোনো জটিল ছিল না, এটা একেবারে স্বাভাবিক ছিল। কিন্তু তারপরেও আমি জটিলতা ফিল করছিলাম। আমি মাছরাঙা টেলিভিশনে, আমি আমরা অন্যান্য সাংবাদিকরা, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এখানে বারবার লিখছিলাম যে আমাদের এই ডকুমেন্টস গুলো দেওয়া দরকার। সম্ভবত আমাদের কর্তৃপক্ষ ওই জায়গায় কথা না বলে তারা সরাসরি চলে গেছে নির্বাচনে। তারা যদি আমাদেরকে শুধুমাত্র অফিসের যেই মাছরাঙার যেই নিবন্ধনটা চাইছে, যে মাছরাঙার যে রেজিস্ট্রেশন নাম্বার, মাছরাঙার যেই মাছরাঙাতে আমার তালিকা কত, এই তারিখ, এরকম 2-1টা বিষয় অফিস যদি আমাকে সরবরাহ করতে হয়, সেটা আমি আমাকে দিয়ে বললাম, প্রত্যেকের ক্ষেত্রে একই কথা। অফিস যদি এটা সরবরাহ করে, আর এটা শুধুমাত্র আমি জাস্ট একটা ইনপুট দেব, এটা তো কোনো জটিলতাই নাই। বরং এর মধ্য দিয়ে যেটা হইতো যে অফিসগুলোর সাথে বা বাংলাদেশের সাংবাদিকতার একটা অলরেডি একটা ডাটাবেস তৈরি হয়ে যেত, সঠিক সাংবাদিকতার। এটা না হওয়াতে কি হয়েছে, এখন সারা দেশে প্রত্যেকটা জেলা উপজেলাতে ভইফুর সাংবাদিক প্রতি বছর যেইভাবে নির্বাচন কমিশনের অফিসগুলোতে ধমকাইয়া কার্ড নেয়, এই ধমকাইয়া কার্ড নিয়ে এবং এই কার্ডটা ব্যবহার করে 12 মাস তার হোন্ডার সামনে দিয়া সাংবাদিক, এই যে কার্ড লাগে, এইটা আগামী 5 বছর চলে, এটা দিয়ে সে সাংবাদিক শুধুমাত্র নির্বাচন কমিশনের যে কাগজটা পায় এটা দিয়ে। এইটা কিন্তু রয়েই গেল, এই অনিয়মটা রয়েই গেল। আমি মনে করি যে এই জটিলতাটা তৈরি হয়েছিল যে কয়েকটা কলাম ছিল যে যেগুলো অফিস কর্তৃক সরবরাহকৃত, অফিস যদি এগুলো আমাদেরকে দিয়ে দিত। এরপরে আরেকটা বিষয় হইতে পারতো এরকম যে কেন ম্যান টু ম্যান কেন করতে হবে? বাংলাদেশে যতগুলো নিবন্ধিত গণমাধ্যম আছে, প্রত্যেককে বলা হইতো যে আপনারা প্রত্যেকে নিবন্ধিত, আপনাদের কর্মকর্তা কর্মচারী যারা ফিল্ড ওয়ার্ক, যারা মাঠ পর্যায়ে ইলেকশন কভার করবে, তাদের তালিকা দেন এবং এই তালিকাটা আমরা আপনাদের ভার্চুয়ালি তাদের নাম থাকতে হবে। তারা প্রত্যেকে একটা ওয়েবসাইট খুলতো, প্রত্যেকের ওয়েবসাইটে আমাদের নামগুলো থাকতো। এবং নির্বাচন কমিশন চাইলেও তাদের সংশ্লিষ্ট তারা যেই ওয়েবসাইট দেয়, ওই ওয়েবসাইটে ঢুকেই যদি দেখতো না, হ্যাঁ জাহাঙ্গীর আলম ইমরুল মাছরাঙা টেলিভিশন, জাহাঙ্গীর আলম ইমরুল বাংলাদেশ বেতার, কিংবা জাহাঙ্গীর আলম ইমরুল দ্য ডেইলি টাইমস অফ বাংলাদেশ, এই তাদের ওয়েবসাইটে যদি আমার নামটা থাকতো, আমিও সমৃদ্ধ ফিল করতাম। সত্যিকার অর্থে এই যে ভইফুর কোনো লোকজন আইসা আমাকে খুঁজে মানে এখানে ঢুকতে পারতো না। তো এই যে জায়গাগুলা, এটা কিন্তু আসলে নষ্ট হয়েছে। যে আমি পিয়াস মামার সাথে একেবারে একমত যে মামা যে কথাটা বলছে যে এটাই হওয়া উচিত, এবং যেহেতু এখন সবকিছু ভার্চুয়াল হয়েছে, এটাই হওয়া উচিত ছিল। এবং গভর্নমেন্ট থেকে গত সরকারের আমলে কিন্তু একটা তালিকা করতেছিল, এখানেও কিন্তু হাজার হাজার ভুইফুর সাংবাদিক তাদের নিজের তথ্য দিয়েছিল, যাদের কোনো নিজস্ব মিডিয়ারই কোনো অস্তিত্ব নাই। তো ওই জায়গায় থেকে তারা তালগোল পাকায় ফেলছিল। এটা এই সুযোগে করা উচিত ছিল। এই সুযোগে আমার মনে হয় কি, আমাদের যার যার হাউস গুলোই আমাদের একটা তালিকা করে ফেলতে পারতো, এটা তালিকা করে অফিসে জমা দিত, বা আমরা জমা দিতাম, বলতাম যে এই যে অফিসে এই লিঙ্কে গেলে আমাকে মাছরাঙা টেলিভিশনের অফিসে পাওয়া যাবে, তাদের ওয়েবসাইটে আমাকে পাওয়া যাবে। তাহলে তো ভেরিফিকেশন। তো তারা যে সিস্টেম করছে, আমি যে কাগজগুলো দিব তারা এগুলো প্রিন্ট করবে, কইরা সারাবে। তো এই অল্প সময়ে নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব না এত হাজার হাজার কর্মীর তালিকা এইভাবে চেক করা, ভেরিফাই করা। অনলাইনে আমার মনে হয় ইমরুল, এই কথাটি কিন্তু আমাদের শহীদ ভাই নিজেও স্বীকার করে গেছেন। শহীদুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের যিনি সভাপতি, যিনি আজকে গিয়েছিলেন, তিনিও কিন্তু বলেছেন যে অসাধারণ একটি সিস্টেম ছিল, কিন্তু সময় স্বল্পতার জন্য আসলে তারা আগের সেই অ্যানালগ সিস্টেমে, অর্থাৎ ডিজিটাল সিস্টেম থেকে তারা আবার অ্যানালগে ফিরে গেলেন। তো যাই হোক, আমরা কুমিল্লা থেকে এবার একটু ব্রাহ্মণবাড়িয়ায় আসতে চাই, যেখানে যুক্ত হয়েছেন আমাদের ব্রাহ্মণবাড়ি নবীনগর রিপোর্টার্স ক্লাব, অর্থাৎ এনআরসি প্রেসিডেন্ট শাহিন রেজা টিটু। এই টিটু নিজে আমার অনলাইন আবেদনটি তার কম্পিউটার থেকে আমি জমা দিয়েছিলাম, যদিও পেন্ডিং অবস্থায় 6080টি অ্যাপ্লিকেশন পড়েছে, যেটি আজকে সন্ধ্যায় আমরা ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির মুখ থেকে শুনেছিলাম, এবং সেখান থেকে 42টি সম্ভবত কার্ড এখন পর্যন্ত পেয়েছেন সাংবাদিকরা। বাকিগুলি কবে নাগাদ পাবে, এই যে 30 তারিখ, কেউ বলছে 3 তারিখের মধ্যে এগুলি জমা দিতে হবে। আমার মনে হয় এরকম একটি দুদুল্যমান অবস্থা থেকে সাংবাদিক নেতাদের কেউ কিংবা যেটি এইমাত্র আমাদের জাহাঙ্গীর আলম ইমরুল মাছরাঙা টিভি সাংবাদিক বললেন যে ভুইফুর সাংবাদিকদের এবার একটু সাইজ হওয়ার সম্ভাবনা ছিল, সুযোগ ছিল, তারাই হয়তো বা আসলে সাংবাদিক নেতাদের নানাভাবে হয়তো
বোঝাতে সক্ষম হয়েছেন যে এই সিস্টেমে গেলে তো আমরা হয়তো বাদ পড়ে যেতে পারি বা আমাদের সমস্যা হতে পারে। তো আসলে এটি আমাদের লাভ হলো না ক্ষতি হলো, সেই জায়গায় আবার ফিরতে ব্রাহ্মণবাড়িয়ার সেই সাংবাদিক বন্ধু শাহিন রাজা টিটুর কথা এবার আমরা শুনবো। টিটু, লাভ হলো না ক্ষতি হলো? আমার আবেদনটা কি বাতিল ধন্যবাদ। হলো কিনা আমি জানি না। ধন্যবাদ। আসলে আমি শুনছিলাম এখানে একটা জিনিস, আমি বলি যেটা আপনার একটা স্তর থেকে যখন আপনি আরেকটা স্তরে যাবেন, ওই স্তরের পরীক্ষা নিরীক্ষা করাগুলো একটু প্রয়োজন ছিল। যেখানে সময় দেওয়া হয়েছে, সর্বশেষ আবেদনের সময় 30/1, যদিও 3/2 ছিল। এখন ধরেন কোনো ছোট্ট একটা মিসিং এর কারণে ওই 30/1-এ তার কার্ডটা রিজেক্ট হয়ে গেল। দ্বিতীয়বার কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা সুযোগ থাকে, যে বলতো যে প্রথমে আপনি যদি রিজেক্ট হন তারপর আরো 7 দিন বা 5 দিন বাড়িয়ে দেওয়া হলো, তাহলে এই সিস্টেমটা পরিপূর্ণ হতো। যেটা পরিপূর্ণ হওয়ার সুযোগ একবারই দেওয়া হয়েছে, দ্বিতীয়বার আর এখানে আর কোনো সুযোগ নাই। আর সময় ইমরুল সময় ভাই স্বল্প। সময় স্বল্পতা, তো ওটা আরো আগে নিত, বিষয়টা আরো আগে থেকে করতো, অসুবিধা ছিল না তো। একেবারে আপনি শুনেন, পানি যখন এই পর্যন্ত থাকে আপনি নিঃশ্বাস নিতে পারবেন, কিন্তু নাকের উপরে যখন চলে আসবে তখন কিন্তু আপনার ব্যবধান 1 আঙ্গুল, বাট আপনার মৃত্যু নিশ্চিত। তো এখন এই সময় স্বল্পতার জন্য হোক, যাই হোক, এখানে সিস্টেমটা ভালো ছিল, তবে রাস্তাটা ভালো ছিল না। সেজন্য আমার মনে হয় এখানে, আর যে সাংবাদিক সংগঠনের কথা বলতেছেন, এখানে বাংলাদেশের বহু সাংবাদিক আছে, 2-3-4টা প্রতিষ্ঠানে চাকরি করেন। কেন্দ্রীয় ভাবে দেওয়ার কোনো সুযোগ নাই। এখানে সিস্টেমটা ভালোই ছিল, একটি মোবাইল নাম্বার, একজন সাংবাদিক, একটা এনআইডি। আপনি দেখছেন যখন আমরা এটা ফিল করতে যাই, ইচ্ছে করলে আমার আইডি দিয়ে আপনি ফিল করতে পারতেন না, আপনার জন্য আর একটা নতুন আইডি খুলতে হতো। খুবই চমৎকার ছিল। সেটা ছিল ঠিক আছে, কিন্তু ওই যে কেন্দ্রীয় ভাবে চার্ট নিয়ে দিয়া ওই তাদেরকে দিয়ে দাও, এটা হলে দেখা যাবে বাংলাদেশে বহুত সাংবাদিক আছে 3-4টা প্রতিষ্ঠানে কাজ করে, তো একজনে 3-4টা কার্ড পাইতো, আরো কার্ড বিক্রি করে দিত 2-4টা। তো এখন আমার যে কথা হইলো নির্বাচন নিয়ে সাংবাদিকরা, আর একটা নীতিমালার যে বিষয় আসছে, নীতিমালাটা কতটুকু করেছে, নীতিমালাটা কতটুকু হয়েছে, এখানে সাংবাদিক নির্বাচন কমিশন বারবারই বলে আসছে নিরাপত্তার কথা। সাংবাদিকরা কি ভাই নিরাপত্তা বিঘ্নিত করে? আপনি শুনেছেন কোথাও যে কোনো সাংবাদিক কোনো নিরাপত্তা জনিত কারণে নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, কিন্তু হয়েছে? আমরা যেটা প্রসঙ্গেই থাকি, অর্থাৎ এই নির্বাচনের সাংবাদিক কার্ড পাওয়ানোর যে জটিলতার কথা বলা হচ্ছে, এখন যে অনলাইন আমার মনে হয় ওভারঅল সব মিলিয়ে পদ্ধতিটা খারাপ ছিল বিদায় এখন আগের সিস্টেমে যাওয়াতে একেবারে খারাপ হয় নাই, ভালোই হয়েছে। তবে এই সিস্টেম বেশি দিন ধরে রাখা যাবে না, সেটা অবশ্যই একটা প্রক্রিয়া করে, আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করে, আরো কিছু এখানে সংযোজন বিয়োজন করে এই নীতিমালাটা চালু করা উচিত, সময় উপযোগী করা উচিত, যেখানে আজকে রাষ্ট্র, পৃথিবী সব জায়গায় অনলাইন অনলাইন অনলাইন। আপনার ওই ব্যাংকিং এর কথা একটু আগে বলছিল, এই ব্যাংকিং এর অনলাইনটা কিন্তু আজকে আসে নাই। যখন বাংলাদেশে ফার্স্ট ডাচ বাংলা ব্যাংক কিংবা ইসলামী ব্যাংক অনলাইন ব্যাংকিং এর শুরু করে, তখন মানুষ অনলাইন ব্যাংকিং কি জিনিস এটাই বুঝতো না, বিশ্বাসও করতো না অনেকে, যে এটি দিয়ে একটা টাকা উঠানো যাবে, টাকা করা যাবে। কিন্তু এটা তাইলে অনলাইন সিস্টেম থেকে আসলে এই অ্যানালগ, অর্থাৎ আমি যদি সরাসরি বলি ডিজিটাল থেকে আবার অ্যানালগে ফিরে যাওয়ার যে দাবিটা আজকে ইলেকশন কমিশন মেনে নিয়েছে, সেটি আসলে খুব একটা ভালো হয়নি। অর্থাৎ আপনি পরোক্ষ বা প্রত্যক্ষভাবে আমাদের গাউস রহমান পিয়াস ভাইকে সমর্থন জানালেন, অনেক ধন্যবাদ। এবার আমরা একটু আসতে চাই ব্রাহ্মণবাড়িয়া থেকে একটু কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছেন আমাদের বন্ধু সাইদুর রহমান নাইম, যিনি কালার কন্টেন্ট মাল্টিমিডিয়াতে কাজ করছেন। নাইম, আপনি তো শুরু থেকে শুনছেন যে আমরা বলছি যে সংসদ নির্বাচনে সাংবাদিক কার্ড পাওয়া নিয়ে এবার যে জটিলতার কথা বলা হচ্ছে, যেটি অনলাইনে সময় স্বল্পতার জন্য এত চমৎকার একটি সিস্টেম চালু হওয়ার পরেও শেষ পর্যন্ত সাংবাদিক নেতাদের আমি বলবো একটা চাপের মুখে, যেহেতু ওরা আলটিমেটাম দিয়েছিলেন রোববারের মধ্যে তারা যদি এটি পুনর্বহাল না করেন আগের জায়গায়, তাহলে তারা নতুন একটা কর্মসূচি দেবেন। এরকম একটি চাপের মুখে রোববার পর্যন্ত যেতে হয়নি, মাত্র কয়েক ঘন্টার ভিতরে ইলেকশন কমিশন পিছু হটেছে এবং তারা আগের সিস্টেম, অর্থাৎ সেই অ্যানালগে আবার আমাদেরকে কার্ড পেতে হবে। যদিও আমি একটি প্রশ্ন করেছিলাম শহীদুল ইসলাম শহীদ ভাইকে, ঢাকা সাংবাদিক সভাপতি, যিনি এখন আমাদের সঙ্গে আছেন, তাকে বলেছিলাম যে আমরা যারা অনলাইনে অলরেডি আবেদন করে ফেলেছি,
আমরা কি আসলে অনলাইন থেকে সেই কার্ডগুলি পাবো নাকি আমাদেরকে আবার ম্যানুয়াল চেঞ্জ করে আগের মতো এনালগে রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদন করতে হবে? তিনি বলেছেন আগামীকাল পর্যন্ত সেটির জন্য অপেক্ষা করতে হবে। তারা আগামীকালই বলে দিবে যে যেকোনো আসলে একটি থাকা উচিত। হয় অনলাইন তো অনলাইনেই, আর না হলে যারা অনলাইনে হয়তো আবেদন করেছেন সবগুলো আবার বাতিল হবে। তাদেরকে আবার নতুন করে হয়তো এনালগ সিস্টেমে সেই আবার আবেদন করে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ইসি থেকে যে কার্ডগুলি সংগ্রহ করতে হবে। পুরো বিষয়টি আসলে আমাদের লাভ হলো না ক্ষতি হলো এই প্রশ্নগুলি নিয়ে বারবার আলোচনা হচ্ছে। আপনি একজন কিশোরগঞ্জের একজন উদীয়মান আ তরুণ সাংবাদিক হিসেবে বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করবেন? নাইম। আসসালামু আলাইকুম। সম্মানিত আলোচকবৃন্দ যারা যারা রয়েছেন, এই শীতের রাতে সবাইকে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আসলে আপনি যেটা বলেছেন আমি প্রথমেই বলি যে আমরা যে ডিজিটাল বাংলাদেশ, এই স্লোগানটা আমার মনে হয় চেঞ্জ করার সময় এসেছে। আমাদের সেই মানধাতার আমলে ফিরে যাওয়াটাই মনে হয় উচিত। কারণ যে অবস্থা আমি দেখতে পাচ্ছি, সেখানে যে ডিজিটাল বাংলাদেশ না এনালগ বাংলাদেশ হয়তো নাম স্লোগানটা হলেই সবচেয়ে সুন্দর হয়। কারণ পৃথিবী যখন এগিয়ে যাচ্ছে আমরা তখন পিছিয়ে যাচ্ছি। যখন বিমানে উঠছে আমরা গরু গাড়ির পিছনে ছুটছি। বাস্তবতা তো এটাই মনে হয়। অতএব এটা ডিজিটাল বাংলাদেশের পরিবর্তে এনালগ বাংলাদেশ, আমি এনালগ বাংলাদেশ হিসাবেই বলতে চাই। আর এই যে কর্মকাণ্ডগুলি করা হয়েছে এটি অথর্ব কাজ, এগুলি ফাজলামি, এটি হচ্ছে তামাশা মাত্র। এটি হচ্ছে সাংবাদিকদের সাথে একটি তামাশা। কারণ আপনি এত বড় একটা জাতীয় নির্বাচন হচ্ছে, আপনাকে ১ বছর সময় দেওয়া হয়েছে। আপনি রাষ্ট্রের টাকা খেয়েছেন, বেতন খেয়েছেন, চা, কফি খেয়েছেন, সবকিছু আপনি খেয়েছেন। আপনার ওই খাওয়ার সময় ছিল। কিন্তু আপনার এই এত বড় একটি কাজ সেটি গোছানোর মতো সময় আপনাদের ছিল না। আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি মনে করি সারা বাংলাদেশের সাংবাদিকদের সাথে এক ধরনের আ এটা তামাশা করা হয়েছে। ধিক্কার জানাচ্ছি আমি এই ধরনের ব্যবস্থাকে। কারণ দেখেন, আমরা দেখছি ভুইফোর সাংবাদিকরা আজকে অট্টহাসি দিচ্ছে এবং তাদের জয় জয়কার। কারণ এমন একটি সিদ্ধান্তে আমি মনে করি এটা নির্বাচনের যে সুষ্ঠু ব্যবস্থাপনা, এই সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে একটি আঘাত হানা হলো। হাতুড়ি দিয়ে আঘাত হানা হলো। কারণ যে একটি ব্যবস্থাপনা ছিল সুন্দর অনলাইনে, এখানে কিন্তু ভুইফুর, অপদার্থ এবং অনেক যারা আছে দুষ্কৃতিকারী সাংবাদিক পরিচয়ে তারা মাঠ দাপিয়ে বেড়ায়। পেশাদার নামধারী সাংবাদিক। সাংবাদিকদের যারা কুণ্ঠাসা করে, তারা কিন্তু এই সুযোগে ঢুকে পড়বে। দৈনিক ফেসবুক, দৈনিক আকাশ বাতাস, দৈনিক বুথের কণ্ঠ, তারপরে নানা ধরনের মিডিয়া কিন্তু আছে। আমি দেখেছি যে ফেসবুক থেকেও কিন্তু আপনার আইডি কার্ড পায় নির্বাচন পর্যবেক্ষণে। আমি যদি মাঠের বাস্তব অভিজ্ঞতা বলি যে ইউনুরা তখন থাকেন অনেক ব্যস্ত, মানে রিটার্নিং কর্মকর্তা যারা থাকেন তারা ব্যস্ত থাকেন। এমন অবস্থা হয় যে ভাই কার্ড আপনারা নিয়ে যায়, আপনারা নাম যা পারেন লিখে আপনারাও করে ফেলেন। এমন ঘটনাও আমি নিজের চোখে দেখেছি অনেক জায়গায়। যে শেষ পর্যায়ে অমুক ক্লাবের সভাপতির নামে ১০টা কার্ড, অমুক ভাইয়ের নামে ৫টা কার্ড, অমুক রাজনৈতিক নেতাকেও দিতে হবে নির্বাচন পর্যবেক্ষক সাংবাদিক পরিচয়ে। তখন রাতারাতি আকাশ, বাতাস, শয়তানের কণ্ঠ, নানা ধরনের নাম আজগুবি এসব এনে এই ভাইয়ের নামের পিছে লিখে দিয়ে সাংবাদিক হয়ে যায়। অতএব আমি দেখেছি যে অটোর ড্রাইভার, সিএনজি ড্রাইভার, মানে যত মানুষ আছে সবাই দেখি যে এই কার্ড নেওয়ার জন্য পাগল হয়ে যায়। এবং এই কার্ডটা নিতে পারলে আপনার এই মানে আপনার যানবাহন সেটা কিছু থাক বা না থাক, এইটা লাগেই আপনার ১ বছর চলা যায়। এখানে পুলিশও সইতে পারে না। অনেকেই দেখছি যে এটাকে লিমিটেটিং করে এমন ভাবে লাগায় যেন মনে হয় যে এটা ঘরের সবচেয়ে দামি হরিণের চামড়ার মতো। যে এটা আর জীবনে যদি না ক্ষয় হয়ে যায় তাহলে মনে হয় এটা আর অনেক ভালো হয়। শুধু গৌরাঙ্গ দাদা শুধু পারে না শরীরে লেমিনেটিং করে লাগাতে। এছাড়া যত জানে লাগানোর দরকার আছে সব কানে লাগায় ফেলে। অতএব আমি মনে করি এটা রাষ্ট্রের একটি তামাশা। একই সাথে আগামী যে নির্বাচন, এই নির্বাচনের যথার্থতা এবং এখানে আমার মনে হয় যে দুষ্কৃতিকারী ঢুকে পড়তেই পারে। কারণ আপনি যখন একটি সুষ্ঠু ব্যবস্থাপনা ঠিক রাখতে পারবেন না, তখন অনেক বুইফুর সাংবাদিকতার নামধারী অনেক সাংবাদিক নেতা কথিত যারা কোনোদিন কলমই ধরে নাই, অথচ নিজেদেরকে সাংবাদিক দাবি করে, সাংবাদিক নেতা দাবি করে। আমি মনে করি দেশে অনেক এরকম রয়েছে যারা এই ফাঁক ফুকুরের ভিতর দিয়ে ঢুকে নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করবে, বরঞ্চ সরকারকে এক ধরনের চাপের মুখে ফেলতে পারে কিছু কিছু মানুষ। অতএব অনলাইনেই আমি মনে করি যে এটা চালু করা উচিত এবং ভেরিফিকেশন করা উচিত। বিভিন্ন সংস্থার মাধ্যমে যাচাই করে এখানে পর্যবেক্ষক দেওয়া উচিত। কারণ এই ফেসবুক, ইউটিউবার, স্থানীয় লোকাল মিডিয়া, আইপিটিভি, নানা ধরনের ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অবৈধ যে পোর্টাল গুলি আছে
এদেরকে কঠোরভাবে দমন করা উচিত, এবং দরকার হলে পেশাদার 10 জন থাকবে, কিন্তু 1000 মানুষকে দিয়ে নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ, এটা এই সরকারের লোকজনই করেছে। এরা শুধু বেতন নিয়েছে, কিন্তু কোনো কাজের কাজ কিছুই করতে পারে নাই। অতএব এটা ডিজিটাল বাংলাদেশ বাদ দিয়ে এনালগ বাংলাদেশ লাগানো উচিত। আমি এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং অবশ্যই এটা অনলাইনে করা উচিত। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ কিশোরগঞ্জের বন্ধু সাইদুর রহমান নাইম। মানে যেটি বলা হচ্ছে যে আসলে অনলাইনের এত চমৎকার একটি সিস্টেম চালু হওয়ার পর যেই সমস্ত অপসাংবাদিক ভুইফুর নামধারী যাদের আসলে ছিটকে পড়বার কথা ছিল, কিন্তু যেই সাংবাদিক নেতা ভাইয়েরা এটি আবার পুনর্বহাল করেছেন অ্যানালগ সিস্টেমে, সেটিতে নাইমের একটি আশঙ্কা যে হয়তোবা আবার সেই নামধারী সাংবাদিকদেরই জয় জয়কার ঘটবে। যদিও মানে সাংবাদিক নেতারা বলছিলেন যে সময় স্বল্পতার কারণে সাংবাদিকদের মানে অনুরোধের প্রেক্ষিতে তারা আজকে সিএসিতে গিয়ে এই কাজটি করে এসছেন। এবার আমরা একটু আবার আসতে চাই, কিশোরগঞ্জ থেকে একজন প্রবীণ সাংবাদিক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কুমিল্লার লাকসাম থেকে। তিনিও কালের কণ্ঠে আছেন, একসময় প্রথম আলোতে ছিলেন। আমার অত্যন্ত প্রিয় ভাজন, আমি যাকে গুরু বলে ডাকি, মুজিবুর রহমান দুলাল ভাই। দুলাল ভাই, আপনি পুরোটাই শুনেছেন, কিছু প্রশ্ন করবার নেই, জাস্ট এই যে আবার আমরা অ্যানালগে ফিরে গেলাম ডিজিটাল থেকে, যেটি সাইদুর রহমান নাইম খুব তির্যক ভাষায় সমালোচনা করছিলেন। আপনি কি সেই ভাষাই বলবেন নাকি আসলে আপনি বিপরীত অবস্থান নেবেন? মুজিবুর রহমান দুলাল। আহ, ধন্যবাদ গৌরঙ্গ দেবনাথ উপু বন্ধু। আচ্ছা, আমাদের আজহার ভাই, নাইম, যারা রয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কালের কণ্ঠের হেড অফ নিউজ মাল্টিমিডিয়ার গাউস রহমান পিয়াসদা কিন্তু আমাদের সঙ্গে আছেন, যদিও তিনি স্ক্রিনে অফ আছেন। আমি পিয়াস ভাইয়ের কথা শুনেছি, পিয়াস ভাইয়ের কথার রেশ ধরে আমি শুরু করতে চাই। উনি এখনো সেটা আছেন। হচ্ছে ওই যে আমরা যে জায়গাটা পর্যন্ত গেলাম আবার সেখান থেকে পিছু হটে আসলাম। এটা হচ্ছে, আমি মনে করি যে এটা একটা এই নির্বাচনটাকে কেন্দ্র করে বাংলাদেশের এখন যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, এটা একটা ভানুমতির খেল, নিঃসন্দেহে ভানুমতির খেল। কারণ অনলাইনে আবেদনটা একটা চমৎকার, এতে করে আমরা যেভাবে এই একটা পানি ছেঁকে নেই বা কোনো কিছু ছেঁকে নেই, ময়লা থাকে কিনা, ময়লাটা বেরিয়ে যায়, আটকা পড়ে যায়, স্বচ্ছ পানিটা নিচে চলে যায়, সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে আবার আমরা ময়লাটাকে খেয়ে নিচ্ছি। আমার কাছে এটা একেবারে, ওই যে নাইম তো যে কথাটা বলছে যে নিন্দা জানায়, আমি বলছি যে নিন্দা জানাই তো আমার নিন্দা হচ্ছে। যাই হোক, তো সেটা হচ্ছে, হ্যাঁ। আর তোমার একটা প্রশ্ন ছিল, আমি খেয়াল করেছি, ওই যে সাংবাদিক ইউনিয়নের নেতাকে তুমি বলেছিলে, সেটা হচ্ছে যারা ডিজিটালি বা অনলাইনে আবেদন করেছে এখন আবার অ্যানালগে যখন ফিরে আসছে আবার পুনরায় আবেদন করতে হবে কিনা। কেন পুনরায় আবেদনের দরকারটা কি? যারা আবেদন করেছে তাদের তো সেখানে একটা আবেদন অলরেডি আছেই, এই আবেদনের কপিটা নিয়ে দিতে পারে। যদিও অনলাইনে কার্ডটা না দেয়, তখনও বলা ছিল যে আবেদনটা অনলাইনে করবে, পাসপোর্ট সাইজের 1 কপি ছবি দিবে, স্ট্যাম্প সাইজের 1 কপি ছবি দিবে, তাইলে রিটার্নিং কর্মকর্তার এখান থেকে তারা কার্ডটা সরবরাহ করবে। তো সেইভাবে সে আবেদনটা সেভাবে নিতে পারে। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমার কাছে যে জিনিসটা ভয় হচ্ছে এবং আমি চিন্তিত, সেটা হচ্ছে আমরা বিগত দিনে দেখেছি, মানে এই যখনই নির্বাচন আসে, এক সময় একটু পেছনের দিকে যাই অপু, এক সময় সাংবাদিকতা শুরু হয়েছে অনেকেরই পরীক্ষার হলে যাওয়া, নকল সাপ্লাই দেওয়া। আর ঠিক এই বিগত দিনগুলোতে দেখেছি সাংবাদিকতা নির্বাচন মানে সেখানে একটা কার্ড গলায় ঝুলাইতে হবে, পিঠে ঝুলাইতে হবে, গাড়িতে ঝুলাইতে হবে, যদি মানে তোমার বাজারের ব্যাগ থাকে সেখানেও ঝুলানোর একটা ব্যবস্থা থাকতে পারে, দিতে পারে। এতে করে দেখা গেছে যে জীবনের পত্রিকার সাথে সম্পৃক্ততা ছিল না, যখনই নির্বাচন আসে বিভিন্ন পত্রিকার নাম দিয়ে, ওই যে বাস টিভি, মুলি টিভি, তারপরে দৈনিক পথে পথে, এই আন্দাকানা, এইগুলো নিয়েই শুরু করে দিছে, এবং এইভাবে কার্ড গলা ঝুলাইয়া, ইয়ার কার্ড নিয়ে, পর্যবেক্ষণ কার্ড নিয়ে ইয়ার করে দাবড়াই বেড়াইছে। এবং সেই জায়গাটাতে মনে হয় যেন আবারও ফিরে যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যেন সেই জায়গাটা থেকে আবার ফিরে যায়। আমরা যেখানে একটা স্বচ্ছ জায়গায়, আজকে সারা বাংলাদেশের যে কোনো বিষয়গুলো অনলাইন ভিত্তিক, যে কোনো বিষয়গুলো, এইগুলি যেহেতু আজকে
এই নির্বাচন কমিশন বলো আর রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বলো, অনলাইন দিক থেকে সকলে কিন্তু এক্সপার্ট। কোনো কিছু বসে থাকে না, যেখানে শুরু হয়েছে সেখান থেকে আমরা আবার ব্যাক করে আসবো কেন? আমার কথা হচ্ছে পরিচ্ছন্ন, আমরা যদি পরিচ্ছন্ন সাংবাদিকতা চাই, পরিচ্ছন্ন রাষ্ট্রীয় ব্যবস্থাপনা চাই, পরিচ্ছন্ন নির্বাচন চাই, তাহলে তো আমাকে পরিচ্ছন্ন ভাবে আগাইতে হবে। আমার আবার এখানে তো আমি তো মনে হচ্ছে যে এই যে কাজগুলো আজকে হচ্ছে এখানে, সেটা হচ্ছে যে দলীয় বা দলকানা সাংবাদিকদেরকে, দলীয় লোকদেরকে আবার প্রোভাইড করার জন্য এই ঘটনাটা ঘটানো হয়েছে, আমি মনে করি। একদম নিঃসন্দেহে আমরা একটু জি নিঃসন্দেহে ওই কাজটা করানোর জন্যই আবারও এই অ্যানালগে ফিরে গেছে। তা না হলে যে সিস্টেমটা চালু হয়েছে, এর মধ্যে যদি 6,000 এক্সিট করে থাকে যে আবেদন, তাহলে তো এটা তো ওয়ান টুর বিষয়। আর এই আমি সেদিন ঢাকায় একটা কাজে গেছি, আমার একটা কাজে আমি ওই যে অনলাইনে করতে গিয়া প্রবলেম হয়েছিল, আমার ওই পারিবারিক একটা কাজ। আমার ওই মোবাইল নাম্বারটার শেষের যে একটা সংখ্যা, ওই সংখ্যাটা দেয় নাই, আটকে পড়ে গেছে। ঢাকায় গেছি, 30 সেকেন্ডে ওরা এটাকে ঠিক করে দিছে। তো বাংলাদেশে তো এক্সপার্ট আছে, আর নির্বাচন কমিশন তো আরো বেশি এক্সপার্ট আছে। তা না হলে ওরা আমাদেরকে এই যে কি বলে যে স্মার্ট আইডি কার্ড দিল, এই দিল সেই দিল, এবং প্রার্থীদের হলফনামা থেকে শুরু করে অনেক কিছু দিল, এবং আমাদের যে সিস্টেমটা চালু করেছে, এতে করে কি হইতো, একটা স্বচ্ছতার জায়গায় আমরা ফিরে আসছিলাম। হ্যাঁ, কিন্তু সেই তার মানে জায়গাটাকে আবার ভণ্ডুল তার করে মানে দিল। তার মানে মুজিবুর রহমান দুলাল ভাই, আপনি বলতে চাচ্ছেন যে আসলে অনলাইনের যে সিস্টেমটি সেটি আসলে বাতিল করার আজকের যে তাৎক্ষণিক সিদ্ধান্ত, সেটি বরং আমাদের ক্ষতি করলো লাভের চেয়ে বেশি। ক্ষতি হলো। ক্ষতি করছে। এবার এবার আমরা আবারও আসতে চাই কুমিল্লা থেকে একটু ঢাকায়। যুক্ত হয়েছেন আমাদের ঢাকার বন্ধু আজহারুল হক। আজহার প্রথম আলোতে যিনি কাজ করেন। আহ আজহার ভাই, আসলে যেটি আসলে মুজিবুর রহমান দুলাল ভাই, তিনিও একসময় প্রথম আলোতে ছিলেন, আমাদের সঙ্গে একসময় কাজ করতেন, মুরব্বী মানুষ। এখনো তিনি এত বছর বয়সে শ্মশ্রমণ্ডিত আহ মানুষটি আমাদের সঙ্গে আছেন, এখনো জোর গলায় কথা বলতে পারেন। তো তিনি যেটি বলছিলেন যে এই আমি যে প্রশ্নটি করেছিলাম ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম শহীদ ভাইকে, যে ৬,০৮০ জন যে আবেদনটি অলরেডি অনলাইনে করেছেন, তাদেরকে কি আবার এরালায় যে সিস্টেমটিতে আবার ফিরে গেলাম, আমাদেরকে কি আবার আবেদনপত্র হাতে লিখে এক কপি ছবি এবং আমাদের ভোটার সাংবাদিক পরিচয়পত্রের কিংবা নিয়োগপত্রের কপি যেভাবে আমরা বিগত দিনে করছি, সেটি আবার করতে হবে কিনা? তিনি কিন্তু বলেছেন যে সেটি আগামীকাল তারা এই সিদ্ধান্তটি জানাবেন, এবং যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি শহীদ ভাই নিজেও বলেছেন যে মূলত সময় স্বল্পতার কারণে যে ৬,০৮০ জনের মতো আবেদন করবার পরেও কিন্তু মাত্র ৪০ কি ৪২ জন তাদের কার্ডগুলি পেয়েছেন। বাকিগুলি তারা, যেহেতু সময় খুবই কম, ৩ তারিখেরটা তারা নিয়ে আসছেন, ৩০ তারিখের মধ্যে আবেদন করতে হবে। এবং এই ৩০ তারিখের মধ্যে তারা বলছেন এটি একটি জটিলতা। তাদেরকে অনেকেই বলছেন। সেই প্রেক্ষিতেই তারা মূলত এই দাবিটি নিয়ে আজকে ইসিকে অনেকটা হুমকির মতোই দিয়ে এসেছিলেন যে, রোববারের মধ্যে আপনারা এটা বন্ধ না করলে আমরা পরবর্তী কর্মসূচি দেব। এবং ইলেকশন কমিশন হয়তো মনে করেছে, বাবারে ভিক্ষার কামড়ায় কুত্তা সামলাও, আমার দরকারই নেই সিস্টেমের। এরা আবার কোন হুমকি-টুমকি দিয়ে আবার কোন দরবারে লাগা। তার চেয়ে বরং একদম সহজ যেই সিদ্ধান্তটি নিয়েছেন, যে তারা বলছেন যে ঠিক আছে, আমরা অনলাইন থেকে ফিরে পূর্বের যে এনালগ সিস্টেমে চলে গেলেন, অর্থাৎ আবার আবেদন লিখো, আবার একখান ছবি দাও, আবার একখান পরিচয়পত্রের ফটোকপি দাও কিংবা নিয়োগপত্রের ফটোকপি দাও। আবার এই একদিন যাবেন, গিয়ে ডিসি অফিসে বলবে যে ভাই আজকে তো দেওয়া যাবে না কার্ড, ২ দিন পরে আসেন। এই যে আবার একটি সিস্টেমে ওরা, আসলে এটি লাভ ক্ষতির হিসেবটা যদি এবার আমরা প্রথম আলোর বন্ধুর কাছ থেকে শুনতে চাই। আজহারুল হক আজহার। আজকের এই নবীনগরের কথার ভার্চুয়াল টক শোতে যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাই, গৌরঙ্গদাকে ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। অনেক কথাই হয়ে গেছে, অনেক বক্তাই খুব ভালো ভালো কথা বলেছেন, অনেক যুক্তি দিয়ে কথা বলেছেন। আমি সর্বপ্রথম পিয়াস ভাইয়ের কথাটার সাথেই একমত পোষণ করছি যে আসলে আমরা ডিজিটাল যুগে প্রত্যাবর্তন করেছিলাম, তো সেখান থেকে কিন্তু আমরা আবার ব্যাকফুট করছি, ব্যাকে যাচ্ছি চলে। এটা আমাদের জন্য যেমন একটা বড় সমস্যার কারণ, তেমনি এটা নির্বাচন প্রক্রিয়াকেও কিছুটা বিঘ্নিত করবে বলে আমি মনে করছি। কেননা
আমরা অনেক নির্বাচন পেরিয়ে আসছি, অনেক নির্বাচনের দায়িত্ব পালন করেছি, হয়তো ভাগ্যে থাকলে এবারও করব। কিন্তু নির্বাচন কেন্দ্রগুলোতে গিয়ে আমরা দেখেছি যে ভুইফোর যে পত্রিকা, ভুইফোর কিছু সাংবাদিক, এরা কোথায় থেকে কিভাবে কার মাধ্যমে কার্ড নিয়ে এসে মানে টোটাল কেন্দ্রের নিয়ম কানুনের কোনো বালাই তারা মানে না, একটা হযবরল পরিস্থিতি সৃষ্টি করে। সেই জায়গাগুলোতে মেইন স্ট্রিমের সাংবাদিকগুলো কিন্তু মানুষের কাছে ঠিক ওই তাদের সারির জায়গায় পরিমাপিত হয়। অর্থাৎ অনলাইন পদ্ধতিটা আমাদের জন্য অত্যন্ত একটা ভালো জায়গা ছিল, কেননা যে এখন বড় বড় মিডিয়া হাউসগুলো বা যারা রেগুলার একেবারে মূলধারার পত্রিকাগুলো, টেলিভিশন বলেন, অনলাইন বলেন, এরা কিন্তু সবাই এখন কাজ করছে অনলাইনে বা ডিজিটাল প্ল্যাটফর্মে। আমরা সেই জায়গায় গিয়েও সেখান থেকে ফিরে আসলাম, ধাক্কা খেলাম একটা। আপনারা বিষয়টাকে যেভাবে দেখেছেন আমি সেভাবে দেখতে চাচ্ছি না। আমার কাছে মনে হয়েছে যে শুধুই সাংবাদিক নেতৃবৃন্দের দাবির পরিপ্রেক্ষিতে এমনটা করা হয়েছে, এটা আমার কাছে কেন যেন একটু লেজে গোবরে পাকিয়ে গেছে। কিছু রাজনৈতিক দলও আছে এখানে, যে তাদের কিছু অনুসারীও তারা কোনো না কোনো ভাবে নির্বাচন কমিশন হোক, জেলা প্রশাসক বা রিটার্নিং অফিসার হোক বা সহকারী রিটার্নিং অফিসার হোক, কোনো না কোনো ভাবে তারা কিন্তু কিছু স্টিকার এবং সাংবাদিকতার পাস তারা কিন্তু স্বজনপ্রীতির কারণে হোক আর অন্যভাবেই হোক, তারা এগুলো কিন্তু ম্যানেজ করার চেষ্টা করে তাদের কিছু কর্মী সমর্থকরাও দেখা যায় নির্বাচনের দিন সাংবাদিক সেজে বিভিন্ন কেন্দ্রে যাওয়ার তারা একটা স্কোপ পায় খুঁজে। আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আজকের যে এই সিদ্ধান্তের মধ্যে এরকম কোনো একটা কিছু হয়তো বা লুকিয়ে আছে। তবে আমরা এই যে সিদ্ধান্তের জায়গা থেকে সরে যাওয়া, এটা আমাদের কাছে খুব একটা ভালো মনে হয়। আমি মনে করছি এটা খুব একটা ভালো হলো না, কেননা যে একটা সময় এসেছিল নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছিল, হতে পারতো যে সেটা সময় কমিয়ে বাড়িয়ে দেওয়া, সেটা ভিন্ন কথা ছিল। কিন্তু তারা একেবারে ম্যানুয়ালি যখন চলে আসছে তখন কিন্তু সারা বাংলাদেশের এক শ্রেণীর ওই দাপিয়ে বেড়ানো সাংবাদিকরা কিন্তু একেবারে উল্লাস করে বেড়াচ্ছে যে তাদের দরজার চাবি এবার তারা পেয়ে গেছে। এই জায়গাটায় সাংবাদিকদের মান ক্ষুণ্ণ হয়েছে, কারণ সাংবাদিকতার যে মাপকাঠি, সেই জায়গা থেকে বাংলাদেশে যারা সাংবাদিকতা করে, যে সকল প্রতিষ্ঠানগুলো সাংবাদিকতার নিয়ম কানুন একটা মাপকাঠি মেনে চলে, তারা সবাই একটা প্রস্তুতির মধ্যে কিন্তু চলে এসেছিল যে আমরা অনলাইনে রেজিস্ট্রেশন করে আমরা আমাদের যে নির্বাচনী পাস সেটিকে সংগ্রহ করব, গাড়ির স্টিকার সংগ্রহ করব। নাইম একটা কথা বলছে যে সবাই বলছে এখানে যারা আছে, টিটু ভাইও বলেছে, মজিবুর ভাইও বলেছেন, যে এই যে সিএনজির সামনে স্টিকার লাগানো, অনেকে দেখা যায় ওই অটো রিক্সার সামনে স্টিকার লাগিয়ে দিব্যি সাংবাদিক পরিচয় দিয়ে চলছে। আর এরকম আমি দেখেছি, আমার বাস্তব অভিজ্ঞতায় আমি দেখেছি যে আমার এখানে প্রেস ক্লাব আছে, প্রেস ক্লাবে আমি দেখেছি যে এখানেও কিছু লোকজন ওই ভুইফোর সাংবাদিকদের কার্ড আনার ক্ষেত্রে তাদের প্যাড ব্যবহার করে তারা সেই কার্ডগুলো আনতে ম্যানুয়ালি আনার জন্য সহযোগিতা করেন। এই জায়গায় এক ধরনের বাণিজ্য হয়, এক ধরনের স্বজনপ্রীতি হয়। এগুলো রাজনৈতিক দলের কর্মী বা প্রার্থীর ঘনিষ্ঠজনদের কাছে তারা কিন্তু অকাতরে এগুলো বিলিয়ে এই আস্থা অর্জন করে বা তাদের একটা সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে। আমার কাছে মনে হয়েছে আমরা পরিবর্তিত যে সিদ্ধান্ত এসছি এখন, সেই জায়গাটা এরকম একটা পরিস্থিতি ঘটানোর জন্য খুব অনুঘটক হিসেবে কাজ করবে। অতএব দ্বিতীয়ত আর একটা কথা হলো যে এই অনলাইন পদ্ধতির মধ্য দিয়ে, রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে যদি আমরা কার্ড সংগ্রহ করতাম, তাহলে কিন্তু বাংলাদেশের যারা মেইন স্ট্রিমে সাংবাদিকতা করে
বা সাংবাদিকতাটাকে নিয়ম কানুন মেনে করে তাদেরও একটা পরিসংখ্যান কিন্তু এখান থেকে বেরিয়ে আসতো। আমরা সেটা থেকে বঞ্চিত হলাম। আমাদেরকে আবারও কিন্তু এই বৈফুরদের সাথে একটা ধাক্কাধাক্কির জায়গা শুরু হয়ে যাবে। অর্থাৎ অপসাংবাদিকতার যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু খোলাই রয়ে গেল। সেই জন্য শুধু আমরা ভুক্তভোগী হব তাই না, এই যে নির্বাচনী প্রক্রিয়াও কিন্তু একটা অনেক ধরনের বিতর্কের জায়গায় বা এক ধরনের অস্বচ্ছতা, এক ধরনের তর্ক বিতর্ক, ধাক্কাধাক্কির জায়গায় কিন্তু আমরা উপনীত হব। তবে সরকার বা নির্বাচন কমিশন এটা হঠাৎ করে কেন করেছে আমার জানা নেই। তবে অনলাইনে করলে সেটাই সবচেয়ে বেটার ছিল। আর একটা কথা যেটা বলেছেন দাদা, আমার যেটা মনে হয় যে যারা অনলাইনে করে ফেলেছে তাদেরটা হয়তো ওইভাবে দেওয়া উচিত, কারণ এটাও এক ধরনের এক্সপেরিমেন্ট হওয়া দরকার। যারা অনলাইনে আবেদন করতে জানেন না বা করতে পারেন না, তাদের নির্বাচনী দায়িত্ব পালন করার দরকার কি? বা তারা তাদের সাংবাদিকতা করার দরকার কি? এটা তো খুব কঠিন কিছু চাইনি। আপনার সুনির্দিষ্ট কিছু তথ্য চেয়েছে, সেই তথ্যগুলো দিয়ে আপনি একটা অ্যাপ্লাই করবেন, সেখান থেকে আপনি আপনার দায়িত্ব পালন করবেন। আমি আশা করব যে নির্বাচন কমিশন ম্যানুয়াল পদ্ধতিতে যে কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, সেইখানে যাতে যত্রতত্র যাকে তাকে বা অনিবন্ধিত অসংখ্য অনলাইন বাংলাদেশে কিন্তু এখন দাবি বাড়ছে। এবং শুধু তাই নয়, ফেসবুক খুলে সেটাকেও তারা কিন্তু অনেকে অনলাইন হিসাবে ফটো কার্ড দিয়ে নানান ভাবে কিন্তু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারাও কিন্তু দেখা যায় এই কার্ড নিয়ে নির্বাচনে ঘুরবেন বা নির্বাচনের দায়িত্ব পালন করবেন। আমি নির্বাচন কমিশনকে বলবো যে অন্তত সারা দেশের রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারদের যাতে একটা নির্দেশনা দেওয়া হয়, এই ধরনের কাউকে যাতে অনুমতি বা অ্যালাউ না করা হয়। যদি সেটা করা হয় তাহলে কিন্তু আর আমাদের সে অবস্থানটা থাকবে না। তাহলে নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত সেটা নিয়ে অবশ্যই প্রশ্নবিদ্ধ হবে এবং সেটাকে একটা বিতর্কের জায়গায় নিয়ে যাবে। আমি আশা রাখবো যে এমন পরিস্থিতি ভবিষ্যতে যাতে আর না ঘটে। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ আমাদের প্রথম আলোর সাংবাদিক বন্ধু আমাদের আজহারুল হক আজহার ভাই। আমরা আবারও 2 মিনিট করে প্রত্যেকের কাছ থেকে একটু একটু শুনে অনুষ্ঠানটি শেষ করব। আমাদের সঙ্গে পিয়াস দা রয়েছেন। শুরুতে একটু আসতে চাই কিশোরগঞ্জের সাইদুর রহমান নাইমের কাছে। নাইম, যেটি একটি গুরুতর শঙ্কার কথা এইমাত্র আমাদেরকে শোনালেন আজহার ভাই, সেটি হচ্ছে তিনি বলছেন যে শুধুমাত্র সাংবাদিক নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে যে আজকে এরকম একটি সিদ্ধান্ত পরিবর্তন করেছে ইসি, বিষয়টা তার কাছে তেমনটা মনে হয়নি। তার অভিযোগ বা তার তীরটা ওই জায়গায় তিনি ফেলতে চাচ্ছেন যেখানে তিনি অভিযোগ করেছেন তার এইমাত্র তার বক্তব্যে যে এটি রাজনৈতিক দলের কোনো দলীয় নেতা কর্মীরাও এই নির্বাচনে সাংবাদিক সেজে এই কার্ডগুলি সহজে রিটার্নিং কর্মকর্তার দলীয় কার্ডের মতো মনে করে সংগ্রহ করে সেটি গলায় ঝুলিয়ে সাংবাদিকের মতো দাপিয়ে বেড়াবে। এখানে কোনো রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক দলের কথিত নেতাদের চাপও ছিল সাংবাদিক নেতাদের উপর কিংবা ইসির উপর। এইরকম একটি গুরুতর অভিযোগ করেছেন। এই বিষয়টিতে আপনি কি নতুন করে যোগ করবেন বা এই বক্তব্যটিকে আপনি কিভাবে দেখছেন? নাই। ধন্যবাদ দাদা। আমি জনাব আমাদের প্রিয় আজহার ভাইয়ের বক্তব্যকে আমি সমর্থন করছি শতভাগ। কারণ আমার কাছেও মনে হচ্ছে এটাই, এর মধ্যে কিছু আলামতও আমি পেয়েছি। অতএব আজহার ভাইয়ের যে বক্তব্য এবং আমার বাস্তব আলামত, এর সাথে 2 এ 2 4 হয়ে যায়। এখানে আমার মনে হচ্ছে যে এই যে সময় সংক্ষেপের কথা বলা হচ্ছে, এটা আমার কাছে মনে হচ্ছে এটা পূর্ব পরিকল্পিত। কারণ এটা মানে অনলাইনের বিষয়টাকে মানে জগা খিচুড়ি বানিয়ে এটা এনালগ আনা হয়েছে, এটা একটি কৃত্রিম সংকট তৈরি করে আমার মনে হচ্ছে। কারণ এখানে কিন্তু আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলোর স্বার্থ রয়েছে। এখানে সাংবাদিক কার্ড দিয়ে অনেক ভুয়া পর্যবেক্ষক বানিয়ে তারা তাদের যে দলীয় স্বার্থ সিদ্ধি সেটি হাসিল করবেন। এ থেকে কিন্তু আমাদের সাংবাদিকতা ধর্ষিত হবে এবং এই আমাদের সাংবাদিকতা বলাৎকারের শিকার হবে।
আমি মনে করি রাষ্ট্র কঠোরভাবে এটি নিয়ন্ত্রণ করা উচিত। এবং কোন রাজনৈতিক দলের কর্মী যদি সাংবাদিক পরিচয়ে ধরা পড়ে অথবা যায়, এগুলি আমি বাংলাদেশ সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন এটি কঠোরভাবে এটি প্রতিহত করেন। এবং আজহার ভাই যেটি বলেছেন, আমি ওই আশঙ্কাই করছি যে এই অ্যানালগ পদ্ধতিতে এই কার্ডগুলি বেহাত হয়ে যাবে এবং এখানে মূল ধারার যে সাংবাদিকতা তারা তাদের কাজগুলি ব্যাহত হবে এবং আহ তাদেরকে বাধার মুখে পড়তে হবে ভুয়াদের কাছে, এবং এটি রাষ্ট্রের জন্যও ক্ষতি হবে এবং এই যে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে একটি বড় অন্তরায় এবং বাধা হবে বলে আমি মনে করছি। এখনো সময় আছে বিভিন্ন সংস্থার মাধ্যমে যাচাই করে মূল ধারার যে মিডিয়াগুলি আছে তাদেরকে যেন কাট দেওয়া হয়, কারণ ডিসি এবং যারা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তারা কখনো এইসব চাপ নিতে চাইবে না, কারণ তারা চাইবে না সাংবাদিকদের সাথে তাদের কোনো দূরত্ব হোক। তারা যত কার্ড আছে তারা ফি সাবিলিল্লাহ করে লিল্লাহ দিয়ে দিবে সবাইকে, সমস্যা নাই। কিন্তু তারা এটা চিন্তাও করবে না যে সাংবাদিকদের ইজ্জত দর্শিত হলে তাদের কিছু যায় আসে না, আর বরঞ্চ কেউ কেউ খুশি হবে। অতএব সরকার যেহেতু অভিভাবক, আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনি যদি অপতথ্য রোধ করতে চান অপসাংবাদিকতাকে আপনি রোধ করতে হবে। আর আপনি যদি অপসাংবাদিকতা উৎসাহিত করেন তাহলে এই নির্বাচনকে আপনি কোন জায়গায় নিয়ে যাবে, 2 জন আহত হইলে বলবে 2 জন মারা গেছে। অতএব এসব তথ্য রোধ করতে হলে কিন্তু আপনি পেশাদার সাংবাদিকদের মতামতকে নিতে হবে, এবং এই যে কার্ডগুলি যাতে বেহাত না হয় এবং এজন্য রাষ্ট্রকেই পদক্ষেপ নিতে হবে। আর যদি রাষ্ট্র না পারে তাহলে ব্যর্থতা স্বীকার করে এসব চাকরি দায়িত্ব থেকে তাদেরকে সরে যাওয়া উচিত। আমাদের মতো অপুদা আছে, আজহার ভাই আছে, তাদেরকে বসিয়ে দিলে আমরা 2 দিনেই সম্ভব করে ফেলতে পারবো এটা। একই প্রশ্ন আমাদের এবার আবার কিশোরগঞ্জ থেকে আসতে চাই একটু কুমিল্লার দিকে, অর্থাৎ আমাদের জাহাঙ্গীর আলম ইমরুল, মাছরাঙ্গা টেলিভিশনে যিনি কাজ করেন। একই প্রশ্ন, যে প্রশ্নটি আমি আজহার ভাইকে করেছিলাম, যে প্রশ্নটি এখন নাইমকে করেছিলাম, যে সাংবাদিক নেতাদের এই দাবির প্রেক্ষিতে হুট করে সিদ্ধান্ত চেঞ্জের পেছনে কোনো রাজনৈতিক দলের কর্মীদেরকে সাংবাদিক বানিয়ে গলায় ঝুলিয়ে সেই কার্ড ব্যবহারের যে অভিযোগটি করা হয়েছে সেটির সঙ্গে আপনি কতটা একমত, ইমরুল? না, কথা কিন্তু আসলে ওই যে পিয়াস মামা থেকেই কথা শুরু হয়েছে। ওইখানে আমরা সবাই কিন্তু এক পর্যায়ে পিয়াস মামার দিকেই ধাবিত হচ্ছে এবং ওনাকেই নেপথ্যে বা মনের অজান্তে ওনাকেই আমরা সমর্থন করে যাচ্ছি ওনার কথাগুলোই। আমি তো প্রথমেই বললাম যে আমরা যখন আমরা দেখি তো নির্বাচনগুলোতে কেন্দ্রগুলোতে কারা যাচ্ছে, কিভাবে যাচ্ছে। আপনি জানেন যে নির্বাচনের 1 সপ্তাহ আগে থেকে সারা দেশের মাইক্রোবাসগুলো ভাড়ার একটা হিড়িক উঠবে, হাইস গুলো ভাড়ার হিড়িক উঠবে, এবং এইগুলোকে ভরার জন্য শুধু মূলধারার সাংবাদিক দিয়ে সম্ভব হয় না। কারণ আপনি একজন আমি যদি যে কোনো একটা উপজেলাকে ধরি, ওই উপজেলায় কতটা কেন্দ্র আছে এবং এক একটা গাড়িকে কয়টা কেন্দ্র দেওয়া যায়, ওই গাড়িতে কয়জন লোক থাকবে, এরকম একটা ভাগাভাগি হয়। সুতরাং মূলধারা সাংবাদিক দিয়ে এই গাড়ি ভরা এবং এতগুলা কেন্দ্র পাহারা দেওয়ার কাজটি হয় না। এই ক্ষেত্রে আমি বলবো এখানে ওই দিন যেহেতু সবাই সাংবাদিক, ভুইফুর হোক আর যাই হোক, সাংবাদিকরা একটা পজিটিভ কাজ করে, যেগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও যেই কাজটা একেবারে আন্তরিকভাবে করতে পারে না বা করে না, সেই কাজটি কিন্তু তারা করে। কারণ তারা কোনো না কোনো কারোর পক্ষে যাওয়ার কারণে কেন্দ্রে অন্তত অনিয়ম হোক, ভোট কাটিয়ে ফেলুক, এই কাজটা তারা হইতে দেয় না। তো সুতরাং ওই দিন এই শ্রেণীর মানুষগুলা বেশি, মানে ডে লেবার শ্রেণীর যে আমরা যারা সাংবাদিক আছি, ওই দিন আমাদের খুব বেশি কদর বাড়ে। আর কদর বাড়তে গিয়ে কোন রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক ব্যক্তিত্ব অনেকগুলো কার্ড একত্রিত করে, কিছু নকল কার্ডও তৈরি করে, কিছু নির্বাচন অফিসের সাথে আতাত করে কিছু কার্ড নেয়, প্রভাব খাটে কার্ড নেয়। এই জায়গাটা থেকে আমরা বেরিয়ে আসতে পারলাম না এবার, এটাও আমাদের অত্যন্ত দুঃখজনক। তবে আসলে শুধুমাত্র প্রতিনিধিদের কারণে কিন্তু এটা বন্ধ হয় নাই, এটা কিন্তু অফিসের কারণে বন্ধ হয়েছে। অফিস যদি তার প্রতিনিধিকে বলতো যে হ্যাঁ এই হচ্ছে নাও, আমার পত্রিকার রেজিস্ট্রেশন নাম্বার এত, আমার পত্রিকায় তুমি এত নাম্বার সিরিয়ালের সাংবাদিক, নেও এই কাগজটা তোমার, আমি শুধু এই একটা কাগজ পেলেই তো আমার চলে, আমার তো আর বাকি যা আছে সব তো আমার কাছেই আছে। শুধু অফিস এই কাগজটা কেন দিতে পারবে না, এই ব্যর্থতাটা মাইনা নিতে পারলো। এটা একেবারে মূলধারার অনেক বড় বড় গণমাধ্যম এই কাজটা করছে নিশ্চয়ই। আর আরেকটা বিষয় হচ্ছে, ঢাকাতে এই ধরনের বাণিজ্যগুলো যেই সংগঠনগুলো করে, আমি আমার সাথে মাফ করবেন,
এগুলার এখানকার সম্পাদকদের মধ্যে কিছু বইফোর আছে যারা শুধুমাত্র 12 মাস এই ধরনের সংগঠন করে বেড়ায়। তাদের মূল ধারা কোনো নিজের পত্রিকাটাই 12 মাস প্রকাশ হয় না, তারা আজে বাজে পত্রিকায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ইউনিয়ন এমনকি ঘর প্রতিনিধিও তারা দেয়। তারা ঘরেও প্রতিনিধি দেয়। তাদের ওই সব ঘর প্রতিনিধিগুলোকে হালাল করার জন্য তারা নির্বাচন অফিসে গিয়ে হুমড়ি খেয়ে পড়ছে যে না, তাদের ঘর প্রতিনিধিগুলোকে হিল্লা করতে হবে। এটা ছিল আমার কথা মূলত। আবার আসতে চাই কুমিল্লা থেকে একটু ব্রাহ্মণবাড়িয়ায়, শাহিন রাজা টিটু, একই প্রশ্ন। শাহিন রাজা টিটু, টিটু একটু আনমিউট হয়ে নেন। শাহিন রাজা টিটু একটু আনমিউট হতে হবে। টিটু কি নেই নাকি? সম্ভবত টিটু আউট হয়ে গেছে। আমরা আসতে চাই আবার একটু কুমিল্লায়, কুমিল্লার লাকসামে আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বী মুজিবুর রহমান দুলাল ভাই, কালের কণ্ঠে যিনি আছেন, আগে প্রথম আলোতে কাজ করতেন। দুলাল ভাই। জি, আমরা আসলে জি, আমি কিন্তু আমার আলোচনার শুরুতেই কথাটা বলেছিলাম যে আমাদের বিগত দিনের নির্বাচন করে অভিজ্ঞতার আলোকে আমি কথাটা বলছি যে ঘুরে ঘুরে পিয়াস ভাই, তারপরে আমাদের এই যে কি বলা যায় নাইম বা আজহার ভাই যে কথাগুলো বলেছে, আমি প্রথমে এই কথাটা বলেছি যে এটা যে শুধু এই অনলাইন জটিলতা, বিষয়টা এই জায়গায় না। বিষয়টা হচ্ছে আমার কাছে আমি একদম স্পষ্ট, এটা একটা রাজনৈতিক প্রভাব, ডেফিনেটলি রাজনৈতিক প্রভাব। তাদের নিজেদের রাজনৈতিক দলগুলো নিজেদের কর্মীদেরকে, ওই যে একদিন বাঙালি ছিলাম রে, একদিন সাংবাদিক হব রে, এই সাংবাদিকতা একদিনের সাংবাদিকের জন্যই এই কাজটা করানো হয়েছে আমি মনে করি। তবে এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর আমি আবারও বলি যে নতুন করে আবেদনের দরকারটা কি? এই যে অনলাইনে যারা আবেদন করছে, এটা একটা প্রিন্ট কপি যদি দেয় সেটা তো হয়, কিন্তু স্বচ্ছতার জায়গাটুকু থেকে আমাদেরকে যে এই বেরিয়ে মানে আমার স্বচ্ছতার জায়গাটুকু আমাদেরকে ঠিক রাখতে হবে। কারণ আমি ওই যে ইমরুল ভাই যে কথাটা বলেছে, আমাদের পিয়াস ভাই যে কথাটা বলেছে, বা আমাদের ওই যে কিশোরগঞ্জের নাইম যে কথাটা বলেছে, আসলে সেই জায়গাটাতেই এখানে নিজেদের স্বার্থটাকে চরিতার্থ করার জন্য এখানে যে শুধু যে নির্বাচন কমিশন যে তাদের সময় স্বল্পতার কারণে এটা করতে পারে এটা ঠিক তা না। ও যারা মাফ করবেন, যারা আজকে রাজনৈতিক মানে সাংবাদিকতার নেতৃত্ব দিচ্ছেন, সাংবাদিক নেতারাও কোনো না কোনো দলের আমরা পকটস্থ হয়ে রয়েছে। ফলে এই উভয়ের এই কি বলা যায় সমস্যার কারণে এই আজকের এই জটিলতাটা তৈরি হয়েছে। কারণ আমি চাইবো কিভাবে আমি বৈতরণী পার হবো, কিভাবে আমার একটা কর্মীকে সেখানে সেট আপ করবো, কিভাবে কর্মীদের গলায় একটা কার্ড ঝুলানোর ব্যবস্থা করব। এটা বইপুর সাংবাদিকরা সংগঠনগুলো যেভাবে করতেছে ঠিক অনুরূপ ভাবে রাজনৈতিক দলগুলোর একটা প্রভাব সেখানে পড়েছে। ফলে উভয়ের কি বলে যে উভয়ের এই ইয়ের কারণে যোগসাজশের কারণে আজকের এই জটিলতাটা তৈরি হয়েছে। কিন্তু আসলে আমরা যে জায়গাটাতে ছিলাম এটা একটা পরিচ্ছন্ন জায়গা ছিল, একটা স্বচ্ছ জায়গা ছিল, সেটাই আমরা ছিটকে পড়ে গেলাম। আমাদের এই ট্রেনটা গন্তব্য পর্যন্ত পুষতে পারবে কিনা, এই নির্বাচনটা সঠিকভাবে আমরা মানে সঠিক জায়গায় রেখে আমরা নির্বাচনটা সম্পন্ন করতে পারবো কিনা, আমি আসলে সন্দিহান। অনেক ধন্যবাদ। আমরা কুমিল্লা থেকে আবার একটু ব্রাহ্মণবাড়ি আসতে চাই। শাহিন রাজা টিটু যুক্ত হয়েছেন। টিটু, সকলের বক্তব্য মনে হচ্ছে একই সূত্রে কথা, অর্থাৎ যে ট্রেনটি স্টার্ট করেছিল সেটি মাঝপথে থামিয়ে দেওয়া হয়েছে। শুধু থামিয়ে দেওয়া হয়নি, এখন বলা হচ্ছে যে এটি শুধু সাংবাদিক নেতাদের দাবির প্রেক্ষিতে ইসি হঠাৎ করে এরকম ইউটার্ন করেছে তা না, সেখানে কোনো কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে সাংবাদিক বানিয়ে কার্ডটি গলায় ঝুলিয়ে সাংবাদিক পরিচয়ে তাদের সুযোগ সুবিধা নেওয়ারও এর পেছনে কলকবজা নাড়া হয়েছে বলে প্রত্যেক বক্তায় অভিযোগ করেছেন। আপনি কি বলবেন? না, আমি শুনেছি, আমি মনে ব্যাক স্টেজে ছিলাম, আমি প্রত্যেকের কথাই শুনেছি। এখন আজকে আসলে টক শোটা হয়ে যাচ্ছে সব এক পেশে, সবাই এক সাইডে বলছে, বিরোধী পক্ষ আর নাই, যার জন্য আপাতত আপনি এই সুযোগটা নিতে পারেন। আচ্ছা, আমি এটা নেওয়ার জন্য আসলে আসছি। আপনার
একদিনের সাংবাদিকতায় সাংবাদিক ওই বইফুর সাংবাদিক বলেন, বইফুর সংগঠন বলেন, তা কি আপনারা মিটাতে পারবেন ভাই? একদিনের জন্য সাংবাদিকতা করতে গেলে যদি ওই সকল বইফুর সাংবাদিকদের মিটাতে হয়, তাহলে আপনারা যারা কেন্দ্রে প্রকাশক কিংবা ওই যে অফিস খুললা বই রয়েছেন 500 টাকা 1000 টাকা দিলে কার্ড দিয়া দেন, তাদেরকে আগে আপনাদের ঠিক করতে হবে। এত নিচে লো Right. লেভেলে তো কোনো ক্ষমতা নাই, ঠিক করতে হবে সেন্ট্রালে। তারা ঠিক হয়ে গেলে লো লেভেলে আসার কোনো সুযোগ নাই। ইমরুল ভাই একটা কথা বলছিল, গড় প্রতিনিধি বাংলাদেশে প্রতিষ্ঠিত একটা মানে পত্রিকা কোম্পানি, আর নবীনগর উপজেলায় 3 জন আছে, 4 জন আছে। নবীনগর উপজেলাতে 3-4 জন প্রতিনিধি আছে। তাহলে বইফুর কারা? বইফুর যারা সৃষ্টি করে, বইফুর যারা জন্ম দেয়, বইফুর যারা লালন করে, আমি মনে করি প্রথম বইফুর হলো তারা। একদম। তারপর আপনি লো লেভেলে আসবেন। আর যে ট্রেনটা এখন চালু হয়েছে, এখানে এই একদিনের জন্য দিয়ে আপনি বইফুর আর মানে অপসাংবাদিকতা বন্ধ করার সুযোগ নাই। অপসাংবাদিকতা বন্ধ করতে যে নীতিমালা, সবচেয়ে বড় যে নীতিমালা, মানে প্রেস কাউন্সিলের যে প্রেসক্রিপশনটা ছিল, ওই প্রেসক্রিপশনটা বাস্তবায়ন হয়ে গেলে আর কোন সাংবাদিকতার মানে ওই অটো চালক। আমি একটা লাস্ট কথা বলে শেষ করব। নবীনগর এসিল্যান্ড, তৎকালীন এসিল্যান্ড ছিলেন মাহমুদা জাহান। উনি একদিন দুঃখ করে বলেছিলেন, টিটু ভাই জানেন আমি মোবাইল কোড দিয়ে যে একটা অটো নিয়ে যাচ্ছিলাম, এই অটোলা বলছে স্যার আমি কিন্তু সাংবাদিক। আর বিশেষ কিছু বলবো না, এখানে আমি আমার বক্তব্য সমাপ্ত করব। তবে যে আমাদের মুরব্বী যে কথাটুকু বলেছে, এটাকে আমি সমর্থন করি। যারা ইতিমধ্যে আবেদন করে ফেলেছেন, তাদেরকে আবার ফিজিক্যালি টানা হেঁচড়া না করাটাই শ্রেয় হবে। ধন্যবাদ সবাইকে। এটার জন্য আমাদের কালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ আসলে যারা আবেদনটা করেছেন অর্থাৎ 6000-এর উপরে, হয়তো সন্ধ্যার পরে হয়তো আরো 1-200 আবেদন বাড়তে পারে, সেটা হয়তো 6100-200 হতে পারে। তাদের জন্য আবার আবেদন করবার দরকার আছে কিনা। যাক, এটি যেহেতু আমাদের শহীদ ভাই বলেছেন যে কালকে পর্যন্ত তারা এই বিষয়টি নিয়ে ফাইনালি জানাবে, আমরা নিশ্চয়ই কালকে পর্যন্ত অপেক্ষা করব। এবার একটু আমাদের প্রথম আলোর আজহার ভাইয়ের ছোট্ট একটি কথা শুনে আমাদের সকলের সামারি করে বক্তব্য দিবেন আমাদের কালের কণ্ঠের যিনি হেড অফ নিউজ, আমাদের শ্রদ্ধাভাজন গাউস রহমান পিয়াস, মাল্টিমিডিয়া নিউজ এডিটর। তিনি আছেন, সবার কথা শুনছেন। সম্ভবত তিনি এখন অন দা ওয়ে বাড়ি যাচ্ছেন। তিনি বাড়িতে গিয়ে শান্ত মস্তিষ্কে সকলের প্রত্যেকটি কথার জবাব নিশ্চয়ই তিনি দেবেন, এবং সেই জবাব নিয়ে আমরা একটি সুন্দর ভাবে অনুষ্ঠানটি শেষ করে বাসায় ফিরবো। আসতে চাই একটু আবার ঢাকায় প্রথম আলোর আজহারের কাছে। আজহার, আলোচনাটা শুরু করেছিলেন আপনি, এবং আপনার আলোচনায় সবাই সহমত পোষণ করে আরো নতুন নতুন কিছু শাখা প্রশাখা বের করেছে। আর কোন শাখা প্রশাখা বের হওয়ার সুযোগ আছে কিনা আজকের আলোচনায়? একটু আনমিউট হতে হবে আজহার। হ্যালো। জি, শুনতে পাচ্ছি। অপুদা, আসলে বিষয়টা হলো যে এখানে আরেকটা সংখ্যাও কিন্তু আমার কাছে মনে হয়েছে। আবার আরেকটা শাখা প্রশাখা বের হচ্ছে। ওকে, ওকে। তবে আলোচনার সুযোগ নেই। আপনার আলোচনার জবাবটা দিবে আমাদের পিয়াস ভাই। আরেকটা সংখ্যা হলো, আমি 18 সালে যখন নির্বাচন হয়, তো 18 সালের নির্বাচনে আমার সহ কয়েকটা কার্ড আটকে দেওয়া হলো। তো আমি একজনকে পাঠালাম যে তুমি আমার কার্ডটা এবং স্টিকারটা একটু রিসিভ করো। তো তিনি আমাকে জানালেন যে ভাই আপনাকে তো কার্ড দিবে না। কেন? আপনার নামের পাশে লেখা বি, মানে কি বিএনপি? হয়তো বা। আচ্ছা, বললো যে এরকম কয়জন? বললো 5-6 জন আছে। ভেরি গুড। আমি ইউনুকে ফোন দিলাম যে আমার কার্ডটা আটকে দিলেন, বেশ ভালো। কালকে 30 তারিখ নির্বাচন, 31 তারিখে তো আমি আর আলো পটল বেচবো না ভাই, আমি তো সাংবাদিকতাই করব। কালকে না হয় আমি সাংবাদিকতা করলাম না, আমি তো 31 তারিখ থেকে আবার সাংবাদিকতাটা করব, তাই কিনা? বললো যে না 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 না, ওইভাবে আসলে বলেন না, আপনি কাউকে পাঠান, আমি দিয়ে দিচ্ছি। আসলে ওটা ঢাকা থেকে আটকে দিয়েছে ডিসি অফিস থেকে। তো যাই হোক, পরে লোক মারফতে উনি আমার ওটা পাঠিয়ে দিয়েছেন। এখানে আর একটা শঙ্কা করছি হলো যে এই নির্বাচনে
5ই আগস্টের পর বাংলাদেশে একটা পরিবর্তিত পরিস্থিতি হয়েছে এবং বিগত 15 বছরের নির্বাচন নিয়ে নানা রকম তর্ক বিতর্ক আছে। সেই বিতর্কের অবসান ঘটাতেই এত ঘটা করে এই নির্বাচনটাকেও আমরা এখনো প্রশ্নবিদ্ধ হওয়ার জায়গা হোক এটা কামনা করছি না। কারণ অনেক রক্ত, অনেক মায়ের সন্তান হারিয়ে 5ই আগস্টের পর আজকের এই পরিস্থিতি কিন্তু আমরা কিন্তু সিস্টেম থেকে বেরোতে পারছি না। বিষয়টা এমনও তো হতে পারে যে এক শ্রেণীর সাংবাদিকদেরকে হয়তো অনলাইনে আবেদন করলে তাকে বাদ করা যাবে না, সো অ্যানালগে করতে গেলে সেখানে একটা বাছাই হতে পারে। আমি এই আশঙ্কাও কিন্তু উড়িয়ে দিচ্ছি না। অতএব বিষয়টা কিন্তু ঠুনকু নয়, আসলে নানাভাবেই কিন্তু আমরা হোঁচট খাচ্ছি। সর্বোপরি কেন্দ্রগুলোতে এক ধরনের আধিপত্য বিস্তারের জন্য আমি জানি যে একটা দলের বা কিছু রাজনৈতিক দলের কর্মীরা তারা বিভিন্ন পত্রিকার কার্ড নিয়ে ওই একদিনের সাংবাদিকতার জন্য তাদের কিন্তু এক ধরনের প্রিপারেশন আছে, এরকম কিছু তথ্য আমার কাছে আছে। হয়তো এটা বলা যাবে না। সো আমরা সেই আশঙ্কাটায় আছি যে এই যে কেন্দ্রে আধিপত্য বিস্তার বা পেশাদার সাংবাদিকদের কাজের ক্ষেত্রে এক ধরনের বাধাই কিন্তু হয়, এটা কিন্তু বাস্তবতা। মানে স্বচ্ছতা এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জায়গায় কিন্তু আমরা বারবার হোঁচট খাচ্ছি। নির্বাচন কমিশন যত কথাই বলুক না কেন, দিন শেষে যে সরকার যখন আসে, যে সরকারের অধীনে নির্বাচনগুলো হয়, সেই সরকারের আজ্ঞাবহ হয়ে কিন্তু তারা কাজ করছে। আমরা যারা মাঠে ঘাটে কাজ করি, সাংবাদিকতা করি, আমাদের এই কথা, এই গলা ফাটানি, এগুলোতে কিছু হবে না। সাংবাদিক নেতৃবৃন্দকে আরো স্বচ্ছতার ভিত্তিতে, আরো দায়িত্বশীলতার ভিত্তিতে, আরো পেশাদারিত্বের ভিত্তিতে তারা যদি কোনো উদ্যোগ নেয়, আমার মনে হয় যে অবশ্যই নির্বাচন কমিশন ভবিষ্যতে এই ধরনের কাজগুলোর সাথে সম্পৃক্ত হবে না। নির্বাচনে সাংবাদিকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে কার্ডগুলো হ্যাঁ একটু ইজি করবে, এটা ঠিক আছে, কিন্তু তারা যাচাই বাছাই করে নেবে যে আসলে কে কতদিন সাংবাদিকতা করে, সেটারও তো একটা বিষয় আছে। তারা তো গোয়েন্দা সংস্থা দিয়ে কিছু আমার মনে হয় যে যাচাই বাছাই করতে পারে এবং সেটা একটা লেন্দি প্রসেস নিয়েও করতে পারে। কারণ একটা নির্বাচনের পর্যবেক্ষণ করবেন, সেখানে আপনি হুট করে অনুপ্রবেশকারী কেউ ঢুকে যাবে সাংবাদিকতার নাম দিয়ে, এটা তো হতে পারে না। এটা তো আমরা আশা করি না। আসলে আমরা বিগত দিনে যা দেখেছি, এখনো যদি তাই দেখি, তাহলে আমার এই 2000 মানুষের জীবন কেন গেল, হাজার হাজার মানুষের কেন পঙ্গু হলো, বাংলাদেশের এত অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হলো, এটার কি প্রয়োজন ছিল? এই খেলাই যদি চলতে থাকে, আমরা এই খেলার পরিত্রাণ পেতে চাই, আমরা নতুন কিছু পেতে চাই, আমরা পরিবর্তন হতে চাই, আমরা পরিবর্তনের পথে এগোতে চাই, আমরা উন্নয়নের পথে এগোতে চাই এবং ডিজিটাল বাংলাদেশের মহাসড়কে আমরা আগাতে চাই। তো সেখান থেকে আমাদের পিছিয়ে দেওয়া বা ব্রেক করে দেওয়া রাস্তা মাঝে মাঝে, এটা কিন্তু সাংবাদিকতার জন্য যেমন ফলপ্রসূ না, জনগণের জন্য তেমন ভালো কিছু অপেক্ষা করছে না, এবং নির্বাচন প্রক্রিয়াটাও কেমন হবে আমি জানি না। আমার বলার কিছু নেই। আমি ধন্যবাদ জানাই সবাইকে, বিশেষ করে পিয়াস ভাই আসলে তার শুরুর বক্তব্য দিয়ে আমাদের অনেকের কিন্তু চোখ খুলে দিয়েছেন বাস্তবতার একদম। জায়গাটা কিন্তু এইখানে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। আমার মনে হয় আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে এখন সামারি করে আমরা যার কাছ থেকে শুনবো, মূলত আলোচনাটা যেটি শাহিন টিটু বলছিল যে অনেকটা এক পেশে, অর্থাৎ সবাই এই সিদ্ধান্তটির বিরুদ্ধচারণ করে বলছিল যে আগের সিদ্ধান্তটি সঠিক ছিল, এবং এটি সূচনাটাই করেছিলেন
গাউস রহমান পিয়াস, যখন শহীদুল ইসলাম শহীদ ভাই আমাদের ঢাকা সাংবাদিক সভাপতি ছিলেন, যিনি মূলত আজকে সিএসির সঙ্গে দেখা করে তার আরো কিছু সাংবাদিক সংগঠন নেতাদের সমন্বয়ে এই সিস্টেমটিকে চেঞ্জ করেছেন। একটি আলটিমেটাম যদিও ৩ দিনের ছিল, কিন্তু সিইসি বা নির্বাচন কমিশন সেটি আসলে কয়েক ঘন্টার মধ্যে সেটি তারা মেনে নেয় এবং সেটিরই আসলে চরম বিরোধিতা করেছিলেন সূচনা বক্তব্যে যিনি গাউস রহমান পিয়াস, আমাদের কালেকন্ঠ মাল্টিমিডিয়ার যিনি হেড অফ নিউজ। তিনি এবার বক্তব্য রাখবেন। পুরো ঘটনা এবং পুরো বক্তব্য, পুরো বিষয় সবকিছু তিনি অফ স্ক্রিনে শুনেছেন এবং আমার বিশ্বাস প্রত্যেকটি বক্তব্য তিনি জবাব দেবেন। শেষ বেলায় আমাদের প্রথম আলোর বন্ধু পিয়াস ভাই অত্যন্ত স্নেহভাজন, একসময় পিয়াস ভাই প্রথম আলোতে ছিলেন, মানে আমাদের গুরু হিসেবে। আজহার শেষে আরেকটা শঙ্কার কথা বললেন। শঙ্কাটা অনেকটা আমি যদি বুঝে থাকি সেটি হচ্ছে যে অনলাইনে কোনোভাবেই এই শঙ্কাটা থাকতো না, কোনোভাবেই তিনি বাদ পড়তেন না। তিনি ইঙ্গিত দিয়েছেন, সরাসরি বলেননি, বাট আমি আমার সামান্য জ্ঞানে যেটি বুঝেছি যে যাদেরকে ট্যাগ দেওয়া হয়, দোসর বলা হয়, সেই দোসরদেরকে অনলাইনে চেনার খুব একটা সুযোগ নেই, কিন্তু সেই দোসরদের কিংবা এখন যারা ট্যাগে আছে, যেটি আমি ঢাকায় গণমাধ্যম সম্মেলনে বলেছিলাম যে আমার নাম গৌরাঙ্গ দেবনাথ উপু, আমি তো এমনিতে ট্যাগে থাকি সারাক্ষণ। সেই সমস্ত গৌরাঙ্গ দেবনাথ উপু কিংবা সেই কথিত দোসরদের সরাসরি যখন তারা অ্যানালগ সিস্টেমে এই কার্ডগুলি আনতে যাবেন, তখন ওই 2018-তে যেমন আজহারকে আটকে দেওয়া হয়েছিল, এবার সেরকম একটি শঙ্কার কথা আজহার বলেছেন, শেষ শঙ্কা। আপনি সেই জায়গাটাও যদি একটু পরিষ্কার করে দেন, আমাদের মতো ট্যাগদারিদের জন্য একটু সুবিধা হবে। অন্তত সামনের 12 তারিখের নির্বাচনটা অন্তত কাভার করার জন্য একটা কার্ড ঝুলে বের হওয়ার একটা সুযোগ পাবো। সব মিলে কি বলবেন? মামা মামা ঢোকার আগে আমাকে 1 মিনিট একটু সুযোগ দিবেন কি? এমনিতে অনেক রাত্র হয়ে গেছে আলোচনাটা, আমি 1 মিনিট একটু বলতে চাই, আপনি যদি গৌরঙ্গদা একটু অনুমতি দেন বা মামা যদি বলে। মামার ভাইগনা আপত্তি করলে, না দিলে তো মামা পরে আবার মাইন্ড করবে, অতএব ভাইগনা বললে তো এটা না করার সুযোগ নেই। আপনারা গৌরঙ্গদা জানেন যে গত সপ্তাহে সেনাবাহিনীর প্রধান কুমিল্লা আসছেন, সারা দেশের ধারাবাহিকতার অংশ হিসেবে কুমিল্লা আসছেন, কুমিল্লা স্টেডিয়ামে। আমার যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু আমি বাংলাদেশ বেতারে কাজ করি, আমাকে অফিস থেকে বলা হলো যে বেতার থেকে আপনার নাম্বার নেওয়া হয়েছে, আপনাকে সেনা প্রধানের অনুষ্ঠানে থাকতে হবে। আমি খুব দ্রুত গেলাম, গিয়ে দেখলাম যে প্রেস ক্লাবে কোনো সাংবাদিক নাই, সবাই অলরেডি স্টেডিয়ামে চলে গেছে সেনাবাহিনীর গাড়িতে। 200 গজের দূরত্বে সেনাবাহিনীর গাড়ি দিয়ে স্টেজে ঢুকছে। যাই হোক, আমি হাঁটতে হাঁটতে হতাশ হয়ে যখন আমার বাসার দিকে ব্যাক করছি, দেখলাম যে স্টেডিয়ামের একটা গেট খোলা, সেখানে ডিসি সাহেব দাঁড়ানো। আমি আগায় ডিসি সাহেবের সাথে কুশল বিনিময় করলাম, কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টার নামলো, ডিসি সাহেব ঢুকলো, আমিও ঢুকে গেলাম। এখানে প্রোটোকলের চিন্তা আমিও করলাম না, ডিসি সাহেবও করলেন না। কিন্তু স্টেডিয়ামের পেছনে যে গ্যালারিতে আমার সহকর্মীরা পেছনে এবং সেনাবাহিনীর বড় বড় কর্মকর্তারা বসে আছে ক্যামেরা নিয়ে, এটা আমার জানা ছিল না। আমি অবলীলায় ভিডিও করতেছি, দেখছি আমাকে কেউ বাধা দেন না। যার কাজ শেষ, আমাকে গোয়েন্দা সংস্থা থেকে সবাই ঘিরে ধরলো যে আপনি কে। যখন দেখলো যে আমি বাংলাদেশ বেতার সহ অন্যান্য ইয়াতে কাজ করি, আমাকে কিন্তু তারা এক একজনের চোখ দিয়ে পানি এসে পড়তেছে, কিন্তু আমাকে আবার ভুইফুর সাংবাদিক হলে হয়তো ওই দিন আটকে ফেলতো। তো যাই হোক, একজন সেনাবাহিনীর নিরাপত্তার জন্য যদি এত কিছু করা হয়, একজন গণমাধ্যম কর্মীকে তারা এক একজনের নাকি চাকরি চলে যাবে, তাহলে এত বড় একটা জাতীয় নির্বাচনে আমরা গণমাধ্যম কর্মীকে আমরা ভোট কেন্দ্রের ভিতরে 10 মিনিট পর্যন্ত থাকার একটা সুযোগ দেই বা দিচ্ছেন গভর্নমেন্ট, এই জায়গায় কেন এত সিলি, মানে এত নর্মালি বিষয়টাকে কোনো ভেরিফিকেশন না করে, এটা অনলাইনে হোক অফলাইনে হোক এই যে দিচ্ছে, এটা আবার মনে হয় কি মামা একটু বলবেন যে আসলেই কেন এটা কেন্দ্র থেকে, অফিস থেকেই আপনার প্রত্যেকটা অফিসকে সার্চ করে আপনার তালিকা দেন, ওই তালিকা অনুযায়ী কেন কাটতে দেয় না? এই জায়গাগুলো আপনি মামা একটু পরিষ্কার করবেন দয়া করে। মানে আমি যেটুকু বুঝতে পেরেছি পিয়াস ভাই, মানে ইমরুল বলতে চাচ্ছে যে প্রত্যেকটি মিডিয়া হাউস যদি তার প্রত্যেক কর্মীদের একটা তালিকা, যেটি কালের কন্ট্রোল অলরেডি করে পাঠিয়ে দিয়েছে আমাদের গ্রুপে, আমরা সেভাবে কিন্তু জমাও দিয়েছি, সেটি সব মিডিয়া কেন করে দিলে হয়তো কাজটা সুবিধা হবে এবং ভুইপুর সাংবাদিক খুঁজতে বা বের করতে বোধহয় সম্ভবত কর্তৃপক্ষের অনেকটা সহজ হয়ে যাবে। মনে হয় এই প্রশ্নটি করতে চাচ্ছি, যেটি আপনারা অলরেডি করে দিয়েছেন কালের কন্ট্রোল পক্ষ থেকে। আমার প্রথমত মানে জানার খুব ইচ্ছা আর কি, যে যারা আজকে আপত্তি করলেন মানে তারা কতজন সাংবাদিকদের, মানে সত্যিকারের সাংবাদিকদের প্রতিনিধিত্ব করেছেন।
যে সংগঠনটা, ওখানে দুইটা সংগঠন, একটা সাংবাদিক ইউনিয়ন, তারপরে আরেকটা আছে হলো ওই বিটে যারা জি, দায়িত্ব নির্বাচন পালন যারা করেন নির্বাচন তাদের যারা একটা কাভার করেন, সংগঠন। জি জি। হ্যাঁ, তাদের একটা সংগঠন। ওই সংগঠনের নামটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। শেষে দেখলাম যে ডেমোক্রেসি। কোন সাংবাদিক সংগঠনের নামে ডেমোক্রেসি থাকতে পারে, এটা মানে আমার জার্নালিজমের ইয়েতে কিছুতেই পড়ে না। আপনি খেয়াল করে দেখবেন শেষে কিন্তু ডেমোক্রেসি। তো জি। তাইলে এরকম নাম দিয়ে কারা সাংবাদিকতা সংগঠন করলো, কেন করলো? আচ্ছা, সেকেন্ডলি, এই যে হুট করে তারা গিয়ে বললো যে এটা কঠিন, তো গত কয়েকদিন ধরেই তো আলোচনা হচ্ছে আমার ফিডে, তো সোশ্যাল মিডিয়াতে, তো ফেসবুকে তো কেউ একজনও বললো না যে এটা হচ্ছে না বা এরকম ঝামেলা। আমার চোখে তো পড়লো না। তাই এই সাংবাদিক নেতারা কোত্থেকে তারা অভিযোগ পেলো, কারা তাদের কাছে অভিযোগ করলো যে আপনারা যান গিয়ে এটা বন্ধ করেন? থার্ডলি, সাংবাদিকরা আলটিমেটাম দিল 3 দিনের বা 2 দিনের, তো আলটিমেটাম দিতে না দিতে তারা কেন সঙ্গে সঙ্গে রেসপন্স করলো? তার মানে কি, যেখানে এক ধরনের একটা মানে সন্দেহের বাতাবরণ তারাই তৈরি করে দিয়েছে। মানে ইসি যেন অপেক্ষায় ছিল যে একটা আপত্তি আসবে, আমরা সিস্টেমটা অফ করে দেব। আর কেন অফ করলে কি লাভ, কাদের লাভ, এটা তো আপনারা এতক্ষণ আলোচনা করেছেন, আমি নতুন করে না বলি। আমার সন্দেহ তারা অপেক্ষায় ছিল, এবং এটা গোটা জিনিসটা একটা সাজানো পাতানো। আর কি বলবো অনেকগুলো বলেন? অনেকগুলো সংখ্যার কথা বলা হয়েছে এখানে। একদম প্রত্যেক সবগুলো সংখ্যাই সত্যি, সবগুলো সত্যি, তার সঙ্গে আরো কিছু হয়তো যোগ হতে পারে, সবই সত্যি। এখন ধরেন আপনারটা আপনিও পাবেন কিনা সন্দেহ আছে, আমি দিলে আমিও পাবো কিনা সন্দেহ আছে এখন। মানে কোথায় দিলে, সেটা কি ওই যে অ্যানালগ সিস্টেম যেটি ওই যে চালু হলো, মেনুয়ালি, বা হ্যাঁ, অ্যাপ্লাই করলে যে আপনাকে আপনাকে অনুমতি পত্র আদৌ দেবে কিনা, আপনার অন্য একজন কলিগকে দেবে কিনা, নাও তো দিতে পারে। তাহলে আমরা কি মানে ঝুলে গেলাম? ভাই না দিলে সমস্যা নাই। একটু আগে দাদা, না দিলে সমস্যা নাই, একটু আগে আমাদের প্রথম আলো সাংবাদিক আজার ভাই বলছিল না যে একদিন পরে কি আলু পেঁয়াজ বেচবো, আলু পটল তার বেচবে না, এটাও কোনো সমস্যা না। পিয়াসদা, ওই নির্বাচন কমিশন বিটে কর্মরত যে সাংবাদিক বন্ধুদের সংগঠন, সেটির নাম হচ্ছে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি, সংক্ষেপে যেটা এই যে RFDD। ডেমোক্রেসি শব্দটা নিয়েই আমার আপত্তি। সাংবাদিকরা কেন ডেমোক্রেটিক হবে, কেন সোশ্যালিস্ট হবে, কেন ইসলামিস্ট হবে? তিনি তো সাংবাদিক। এটার সভাপতি জামিল না কি যেন নামটা, পাভেল, ওনাকে আমি সন্ধ্যায় কল দিয়েছিলাম। উনি ব্যস্ততা আজকে যুক্ত হতে পারেননি, তার বক্তব্য নিতে পারলে ভালো হতো। কাজী জিবেল ভাই, উনি যুগান্তরে কাজ করেন। যাই হোক, মানে আমরা গাউশ্রম, হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, যেটি আমাদের আজহার বললেন, হ্যাঁ, তিনি যুগান্তরে বিট করেন, যুগান্তরে জি সিনিয়র রিপোর্টার। আমরা একটু গাউস রহমান পিয়াস ভাইয়ের কাছে একটু শেষ আশার বাণী শুনতে চাই ছোট্ট করে, এরপর অনুষ্ঠানটি শেষ করব। যে আপনি তো আবার সংখ্যা ঢোকাই দিলেন এবার স্বয়ং আমাকে, যে আপনিও সাথে বললেন যে আমি এবং এটা তো উদাহরণ হিসেবে বললাম আর কি। মানে এটা উদাহরণ হিসেবে বললাম, ধরেন যারা আবেদন করবে ম্যানুয়ালি, শতভাগ সবাই পাবেন, এটা এটা কিছুতেই হয় না, হবে না আর কি। তারা ফিল্টারিং করবেই, এটা 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 নিশ্চিত। তো অলরেডি ফিল্টারিং আজহার করবে। একটা হুম। আজহার তো অলরেডি একটা চিন্তা অলরেডি ঢোকাই দিয়েছে এই মাথার মধ্যে। যাক, 12 তারিখ এবং পর্যন্ত এটা থাকি। এটা আর এটা কারো কিছু এটা বলার না হয়তো থাকলে সংখ্যায় অনুষ্ঠান কম হবে, এটা সংখ্যায় কম হবে, কিন্তু বেশি যেটা হবে যে আসলে বেহাত হবে, এটা বেহাতে চলে যাবে। প্রচুর সংখ্যক রাজনৈতিক কর্মীর হাতে কার্ডগুলো চলে যাবে, এবং যেটা বলছিল মাইক্রোবাসের কথা শুনছিলাম, এই মাইক্রোবাসে করে করে তাদের কর্মীরা সাংবাদিক হয়ে ঘুরে বেড়াবে, এটা করবে। তাহলে আমরা যে লাউ সেই কদুতেই রয়ে গেলাম। সেখান থেকে আসলে পরিবর্তনের যেই আভাসটি আমরা পেয়েছিলাম অনলাইন সিস্টেমের মাধ্যমে, যে সত্যিকারের হয়তো এখন এবার দাদা কার্ড দেবে। দাদা এই দেখেন সম্ভব হয় কিনা, আপনি যে সাংবাদিক যে শহীদুল ভাইকে আবার একটু আনা যায় কিনা দেখেন। আমরা তো সবাই আছি, যে আমরা তো সবাই এরকম ডিসকাশন করলাম, যে এখন আপনি কিছু বলবেন কিনা, সম্ভব হলে ওনাকে ফোন করে আবার ঠুকান, আমরা শুনি যে উনি কি বলতে চান। দরকার ছিল। শহীদ যদি ভাই, সম্ভব হয় শহীদ ভাই, আমি 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 চেষ্টা করেছি। শহীদ ভাই এখন ইয়েতে নাই, মানে ওনার ফোনটা বন্ধ পাচ্ছি। প্রয়োজনে কালকে আমরা তাকে আবার নিয়ে আসবো, কারণ তিনি সূচনাতে বলেছিলেন যে কালকে ওই যে আমি যে প্রশ্নটি করেছিলাম যে অনলাইনে যারা আবেদন করেছেন তাদের আর আবেদন করার প্রয়োজন আছে কিনা।
তো যাই হোক, সব মিলে আমার মনে হয় আজকের আলোচনাটি আমাদের সকলের জন্যই খুব দরকার ছিল, এবং যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করলাম যে ত্রয়োদশ সংসদ নির্বাচনে সাংবাদিক কার্ড পাওয়া নিয়ে এবার যে জটিলতার কথা বলে এই অনলাইনে আবেদনের বিষয়টিকে আবার বন্ধ করে পুনরায় অ্যানালগ সিস্টেম, ডিজিটাল থেকে আবার ফিরে গেলাম অ্যানালগ, এটি আসলে সাংবাদিকদের জন্য এখন অন্তত এই ১০৮ ঘন্টা বা ১.৫ ঘন্টার আলোচনার পর নির্দ্বিধায় বলতে পারি যে প্রশ্নটি করেছিলাম লাভ না ক্ষতি, আসলে সম্ভবত আমাদের ক্ষতি হয়ে গেল, এবং এই ক্ষতি কিভাবে পুষানো যাবে সেটি হয়তো আগামী ১২ তারিখের যে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবং আমরা যখন যারা মাঠের সাংবাদিক, যারা প্রকৃত সাংবাদিক, যারা পেশাদার সাংবাদিক, তারা যখন অনেকেই পিয়াসদার সর্বশেষ সংখ্যা অনুযায়ী কেউ কার্ড পাবে না, তারা যখন ঘরে বসে টেলিভিশনে ছবি দেখবে, আর যারা আজকে কাজটি করেছেন তাদেরকে নানাভাবে আশীর্বাদের বদলে অভিশাপ দেবে, সেই দিনটি পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। এবং আমরা আশা করব যে ১২ তারিখের এই নির্বাচনকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তা যারা ৬৪ জেলায় আছেন, বিশেষ করে জেলা প্রশাসক মহোদয়রা, তারা অন্তত আমাদের গত ১৮ নির্বাচনে আমাদের তারকা সাংবাদিক প্রথম আলোর আজহারুল হক আজহারের উপর যে ইনজাস্টিসটি করার সুযোগ করতেছিলেন, যদিও ইউনূস মহোদয়ের সর্বশেষ হস্তক্ষেপে সেটি হয়নি, এটি থেকে অন্তত আমরা নিষ্কৃতি পাবো, সেই প্রত্যাশা থেকে আজকের অনুষ্ঠানটি শেষ করতে চাই। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি।